মেলটা পেয়েছেন তো? মেলটা পেয়েছেন মানে আমি যে মেলটা গেছে তাহলে আপনি কিসে কানেক্ট, মানে আপনার ইমেল আইডি খুলছেই না। হ্যাঁ, তার মানে নেটটা খুলে আমি শেয়ার করে দিয়েছি লাইভটা, আমি লাইভে চলে গেছি, আমি গ্রুপে শেয়ার করে নমস্কার। আজকে সব ওলটপালট হয়ে গেছে। আজকে আমাদের ফেসবুক লাইভ সরাসরি আসার কথা হাওড়া রীতিবৃত্ত গ্রুপে, কিন্তু যে স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা এই লাইভ আসি, সেই স্ট্রিমিং সফটওয়্যারে একটু সমস্যা থাকায় আমরা সরাসরি গ্রুপে আসতে পারছি না, কিন্তু প্রোফাইলের মাধ্যমে আসা যাচ্ছে। তাই আমি আমার প্রোফাইল থেকে লাইভে এসেছি এবং সেটা আমি শেয়ার করেছি আমাদের গ্রুপে। আশা করি গ্রুপে যারা আছেন তারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন, না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাচ্ছে। আজকে আমরা আধ ঘন্টা ধরে চেষ্টা করলাম নানা রকমভাবে, কিন্তু কোনোভাবেই আমরা স্ট্রিমইয়ার্ড দেখে সরাসরি ফেসবুক গ্রুপে লাইভে আসতে পারছি না। ওদের পলিসি চেঞ্জ হয়েছে, ফেসবুক অ্যালাউ করছে না কোনো থার্ড পার্টি অ্যাপকে তাদের লাইভ স্ট্রিমিংয়ে গ্রুপে অন্তত আনার ক্ষেত্রে। তাই আমি অনুরোধ করব সমস্ত দর্শকদের যে আপনারা ফেসবুক গ্রুপে দেখুন, লাইভ স্ট্রিমিংটা আসছে, ওখানে আমার প্রোফাইল থেকে লাইভটা আসছে, আমি ওখানে শেয়ার করেছি। তো আপনারা যদি দেখতে পান তাহলে দেখতে পাবেন ওখানে কিন্তু লাইভ হচ্ছে, লাইভ কিন্তু সেখানে এসে গেছে। তো আমরা অনুরোধ করব সমস্ত দর্শকদের যে আপনারা লাইভটি দেখুন। আমি যুক্ত করতে পেরেছি সুকান্ত বাবুকে। যথেষ্ট সমস্যা হচ্ছে আজকে, এক তো টেকনিক্যাল সমস্যা, তার সঙ্গে সুকান্ত বাবুর বাড়ির কাছেই আজকে রাজনৈতিক দলের সভা থাকবে, সেখান থেকে প্রচন্ড পরিমাণে নয়েজ আসছে। আশা করি সুকান্ত বাবু আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সবাই জয়েন করছে,
আপনি মোটামুটি হ্যাঁ ফোনটাকে একটা জায়গায় স্টেডি রাখার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে, যতটা সমস্ত পারা যায় দেখা যাক। দর্শককে ক্ষমা প্রার্থী, আমরা আধ ঘন্টার উপরে বেশিটা সময় অতিবাহিত করে ফেলেছি। আমাদের অনুষ্ঠান শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে। তার একটাই কারণ, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। আমাদের ফেসবুক গ্রুপে আমরা যে লাইভ স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে প্রবেশ করতাম, সেই লাইভ স্ট্রিমিং অ্যাপের একটু সমস্যার কারণে তারা অ্যালাউ করছে না আর ফেসবুক তাকে। তো সেই কারণে আমাদেরকে আমার প্রোফাইলের মাধ্যম দিয়ে এই লাইভটা করতে হয়েছে। আশা করি সকলে শুনতে পাচ্ছেন। তো আমরা আর সময় নষ্ট না করে সরাসরি আমাদের অনুষ্ঠানে চলে যাচ্ছি। আপনারা যারা যারা হ্যাঁ অনুষ্ঠান দেখছেন, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য মতামত আমার কমেন্ট বক্সে, এই লাইভের কমেন্ট বক্সে এসে দেবেন, আমরা সে নিয়ে আলোচনা করব। সব প্রত্যেকেই জানেন যে কালকে আগামীকাল হচ্ছে বাঙালির প্রাণের আরাম, সমস্ত বাঙালির আবেগ, সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, আমাদের গোটা পৃথিবীতে বাঙালিকে চেনানো সেই রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মদিন 164তম। সেই জন্মদিন পালনের ঠিক প্রাক্কালে আমরা উপস্থিত হয়েছি এই হাওড়া জেলার ইতিহাস চর্চায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো যে হাওড়ার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ। তো সেই যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই দাদার বিয়ে হয়েছিল কিন্তু আমাদের হাওড়া জেলায়, এবং হাওড়া জেলার সাঁতরাগাছি, যেটা তখন একটা গ্রাম ছিল, সেই সাঁতরাগাছি গ্রামে হাওড়া জেলায় বিয়ে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দুই দাদার। এবং পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই ভাইঝি বিয়ে হয়েছিল কিন্তু আবার হাওড়ায়। তো সেই যে হাওড়ার সঙ্গে একটা বৈবাহিক সম্পর্ক রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের, এবং তার সঙ্গে জুড়ে আছে একটা গুরুত্বপূর্ণ বিতর্ক, যে বিতর্ক দীর্ঘদিন ধরে আমাদের হাওড়া চর্চার যে গ্রুপগুলো আছে সেখানে প্রত্যেক বছর এই 25শে বৈশাখের সময় উঠে আসে। সেটা হলো যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বিয়ে সাঁতরাগাছিতে হয়েছিল 1860-এর দশকে, এই বিবাহের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি এখানে নিতবর হয়ে এসেছিলেন? তো সেটা নিয়ে একটা বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে। আজকে আমাদের এই আলোচনায় আমরা আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, সেই তথ্য প্রমাণ দিয়ে আমরা এই বিতর্কের মধ্যে দিয়ে আমরা যতটা পারবো সত্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আমরা বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে দেখার চেষ্টা করব যে আদৌ রবীন্দ্রনাথ ঠাকুর এই নির্ভর হয়ে ওই দুটি বিয়েতে এসে আদৌ আসতে পেরেছিলেন কিনা, নাকি সেটা সম্ভব নয়, কি আছে তার পেছনে কারণ। এবং তার সঙ্গে আমরা সার্বিকভাবে, যেহেতু এই বিবাহ দুটি হয়েছিল ব্রাহ্ম বিবাহ, তো সেই সে প্রেক্ষিতে হাওড়া জেলার ওই সময়কার ব্রাহ্ম আন্দোলন সম্পর্কেও আমরা একটু আলোচনা করব। তো আসুন, আমাদের সঙ্গে এই আলোচনায় যিনি বরাবরই থাকেন, আমাদের সকলের প্রিয় মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়, তাকে আমরা পেয়েছি লাইভে। তার কাছ থেকে সাউন্ডের একটা সমস্যা আপনারা অলরেডি শুনতেই পাচ্ছেন। একটা পিছনে মানে স্যারের বাড়ির কাছেই একটা রাজনৈতিক দলের সভা চলছে, রাজনৈতিক সভা, ফলে তার একটা মাইকের আওয়াজ আসছে। আপনারা একটু সেটা কনসিডার করুন। এবং আমরা এবার আলোচনায় যাই। সুকান্তবাবু, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। সুকান্তবাবুকে অনুরোধ করব। হ্যাঁ, একটা জিনিস বলতে হবে প্রথমেই, সেটা হচ্ছে দুটো বিতর্ক জিয়ে আছে। একটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের বাড়ি, এটা মানে দুটো বাড়িতেই দুটো ফলক আছে। বঙ্কিমচন্দ্র 3বার হাওড়ায় এসেছিলেন, এবং তিনি 212 নম্বর, 215 নম্বর, 218 নম্বর 55তলা রোড, এই 3টে বাড়ির কোনো একটাতে ভাড়া উঠেছিলেন। হয় একটা, নয় দুটো, বা তিনটে, যে কোনো একটা, মানে 3 বাড়ি 3টেতে ছিলেন কিনা, অথবা 3 বাড়ি তিনি একটা বাড়িতে ছিলেন কিনা ইত্যাদি, এই বিষয়ে কিন্তু কোনো প্রাসঙ্গিক তথ্য প্রমাণ কিচ্ছু আমাদের কাছে এখনো পর্যন্ত আমাদের নোটিশে আসেনি। যদিও ওই বাড়িটাতে সরকারি তরফ থেকে একটা ফলক লাগানো হয়েছে এবং তার পাশে ওনার মূর্তি বসানো হয়েছে, এবং ওই মাঠে একটা সভা হয়। কিন্তু ইতিহাস তো সবসময় তথ্য নিয়ে চলে, এবং ইতিহাসের নিয়মই হচ্ছে ইতিহাস গতিশীল, মানে যত দিন যায় তত নতুন নতুন তথ্য আবিষ্কার হয় এবং উদ্ধার হয়।
এখন বঙ্কিমচন্দ্র যদি কোনো বাড়ি ভাড়া নিয়ে থাকেন, কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে এসেছিলেন, জেলা মানে একটা সরকারি চাকরি হিসেবে এসেছিলেন, তাহলে সেই তাহলে তার প্রমাণ হিসেবে বাড়ি ভাড়ার রসিদ কিংবা তার কোনো তোমার চিঠিপত্র কিংবা তোমার কোনো পাণ্ডুলিপিতে তার কোনো উল্লেখ, সেই যেমন শরৎচন্দ্রর বাড়ি যেগুলো আছে সে নিয়ে বিতর্ক নেই, তার কারণ শরৎচন্দ্রর ঠিকানা সম্বলিত অজস্র চিঠি আছে। ঠিক সেই রকমই এই বাড়িটাতেও একটা ফলক লাগানো হয়েছে। এই বেশি দিন নয়, খুব বেশি দিন নয়, ফলকটা ছবি দেখালেই সবাই বুঝতে পারবেন যে এই 3 এবং 4 নম্বর মহেশ পারলেন এই বাড়িটাতে রবীন্দ্রনাথের 2 দাদার বিয়ে হয়েছিল। একজন হচ্ছে যে আমাদের শেষ দা হেমেন্দ্রনাথ, আর হচ্ছে নদা বীরেন্দ্রনাথ। এই 2 ভাইয়ের পরপর বিয়ে হয়েছিল, একটা 1863 সালে, একটা হচ্ছে 1866 সালে। সেই সন তারিখগুলো আমরা পরে আসছি আলোচনায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিয়েটা হয়েছিল সেই সম্বলিত একটা ফলক এত বছর পরে কিন্তু লাগানো হলো। একটা জিনিস মানে ভূমিকায় একটা কথা বলে দেওয়া দরকার। হ্যাঁ, এই ফলকটা লাগানো হয়েছে কলকাতা আমাদের হাওড়া পৌরসভার পক্ষ থেকে। ভালো করে খেয়াল করে দেখুন, এবং সেখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে যে রবীন্দ্রনাথ 2.5 বছর, এবং একদম পুরো সন তারিখ দিয়ে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে দুবারই রবীন্দ্রনাথ এখানে নির্ভর হয়ে এসেছিলেন। সম্ভবত এটা দেখো সায়ন, এই সালটা একটু পড়া যাচ্ছে, 1400 সাল দেওয়া নেই এখানে। হ্যাঁ, সাল দেওয়া আছে, ওনাদের বিবাহ ফলকটা দেওয়া আছে 2263 ও 1866 সালে। হ্যাঁ, এবং ওইখানে কবিগুরুর বয়সও দেওয়া আছে, 2.5 বছর ও 5.5 বছর। একটা 2.5 বছর, একটা 5.5 বছর। রাইট, এটা একটু দর্শকদের খেয়াল করতে বলবো যে রবীন্দ্রনাথের বয়স 2.5 বছর এবং 5.5 বছর। এবং এই ফলকটা স্থাপন করা হয়েছিল 22শে বৈশাখ 1417 সালে। এখন আমাদের প্রশ্ন একটা থেকে যায়, সেটা হচ্ছে যে যদি তাই হয়ে থাকে, অর্থাৎ 1863 এবং 1866 সালে যদি বিয়ে হয়ে থাকে, তাহলে এই বাড়ির উত্তরাধিকারী হিসেবে সুষমা দেবী, অর্থাৎ হেমেন্দ্রনাথের মেয়ে সুষমা দেবী কিন্তু মারা গেছেন 1964 সালে। অর্থাৎ তাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকীর বছর সম্পন্ন হয়েছিল। তার আগে শোভনা দেবী, অর্থাৎ হেমেন্দ্রনাথ এবং নিপময়ী, এই দুজনের 11 জন সন্তান ছিলেন। আর প্রফুল্লময়ী এবং বীরেন্দ্রনাথের একটি ছেলে ছিল বলেন্দ্রনাথ, তিনি অল্প বয়সে মারা যান। কিন্তু এই যে হেমেন্দ্রনাথের যে 11 জন সন্তান, তারা কিন্তু অনেকেই দীর্ঘদিন বেঁচে ছিলেন। তাই প্রশ্নটা হচ্ছে যে, এবং তাদের বংশধর এখনো আছে, অনেকেই বেঁচে আছেন। আমাদের হাতে যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে রবি জীবনী 1 নম্বর, 2 হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কিত লেখা। সবচেয়ে বড় যে প্রমাণটা আছে সেটা হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, তো হেমেন্দ্রনাথ নিজেই আমার বিবাহ বলে একটা পুস্তিকা লিখেছিলেন। এইটা একটা বড় প্রমাণ, কারণ সেই পুস্তিকায় উনি কিন্তু সমস্ত তথ্য, মানে কি বিয়ের পুরো অনুষ্ঠানটার বিবরণ, ছোট্ট একটা পুস্তিকা, সেটা কিন্তু ডিটেল লিখেছেন, পরিষ্কার করে লিখেছেন। সেইটা প্রকাশিত হয়েছিল অনেক পরে, যদিও 1310 সালের 7ই আষাঢ়। আর একটা খুব মূল্যবান লেখা, এটা হচ্ছে বীরেন্দ্রনাথের স্ত্রী প্রফুল্লময়ী দেবী, তিনি লিখেছিলেন আমাদের কথা। সেটাও কিন্তু অনেক বেশি বয়সে লেখা, সেখানেও কিন্তু ওই বিয়ে সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। সেটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় 1337 সালে। তাহলে এই দুটো প্রামাণ্য মানে বই আমাদের হাতে রয়েছে, যেখান থেকে অন্তত ওই বিয়ের পুরো অনুষ্ঠানটা সম্পর্কে জানা সম্ভব। অর্থাৎ আমি বলতে চাইছি যে যাদের বিয়ে, হেমেন্দ্রনাথ নিজেই তার পুস্তিকা লিখেছেন আমার বিবাহ বলে, আর প্রফুল্লময়ী দেবী আমাদের কথা বলে যে বইটি লিখেছেন, এটা বই, পাতলা বই, প্রবাসী পত্রিকায় বেরিয়েছিল, সেটা পরবর্তীকালে বই আকারে বেরিয়েছে, এখন পাওয়া যায়। সেখানে ওই শুধু তার বিয়ের কথা নয়, ঠাকুরবাড়ির আরো আনুষঙ্গিক তথ্য এবং নিজের জীবনের ঘটনা অনেক কিছু আছে।
এছাড়া আমাদের হাতে আর যেসব বইগুলো রয়েছে, এই যে এইটা খুব সুন্দর জিনিসটা আমরা দর্শকদের দেখাতে পাচ্ছি। এছাড়া আমাদের হাতে রয়েছে রবীন্দ্রনাথের জীবনী, অর্থাৎ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা রবীন্দ্র জীবনী এবং প্রশান্ত কুমার পালের লেখা রবি জীবনী। সেখানে যদি কোনো উল্লেখ থাকে সেটা দেখতে হবে। দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবনী, আত্মজীবনী যেটা, সেখানে সেটা একটা বড় সোর্স পাওয়া যায়। এরপরেও যে সোর্স পড়ে থাকে সেটা হচ্ছে দুটো প্রামাণ্য বই আমাদের হাওড়ার একজন বিখ্যাত গবেষক লিখে গেছেন, আমাদের হেমেন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন ঠাকুরবাড়ি পূব থেকে পশ্চিম, একটা বিখ্যাত বই, সেটা শুধুমাত্র এই সংক্রান্ত বিষয় নিয়েই লেখা। আর একটা বই লিখেছেন ব্রাহ্ম সমাজ হাওড়া ও রবীন্দ্রনাথের নিতবর প্রসঙ্গ। একেবারে পার্টিকুলারলি এই নিতবর প্রসঙ্গটা নিয়েই তিনি আলোচনা করেছেন, হেমেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্রাহ্ম সমাজ হাওড়া ও রবীন্দ্রনাথের নিতবর প্রসঙ্গ, এই দুটো বই আমাদের কাছে অত্যন্ত প্রামাণ্য বই, এবং ওইখানে উনি অনেক তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন এই বিষয়টা কতটা সঠিক বা কতটা এর পেছনে বিতর্ক রয়ে গেছে। কাজে এইগুলো হচ্ছে আমাদের বই। এছাড়াও চিত্রাদেবের লেখা আমাদের ঠাকুরবাড়ির অন্দরমহল আছে। তাছাড়াও আরো অন্যান্য অনেক লেখা আছে, ঠাকুরবাড়ির বিবাহ কথা ইত্যাদি, এরকম নানা রকম বই আছে। আমার বক্তব্য, আমি তার সঙ্গে আরো কিছু অ্যাড করব, সেটা হচ্ছে এই যে হেমেন্দ্রনাথের যে 11 জন ছেলেপুলে ছিল, তাদের নাম আমরা পরে আপনাদের জানাচ্ছি। এই 11 জন ছেলেপুলে প্রত্যেকেই কিন্তু অত্যন্ত শিক্ষিত এবং রবীন্দ্রনাথের সঙ্গে খুব ভালো রিলেশন ছিল। মানে বিশেষ করে শোভনা সুষমা তো বটেই, আরো যেসব ছিল হিতেন্দ্রনাথ, তারপরে তোমার ঋতেন্দ্রনাথ, তারপরে তোমার কি বলবো, আমাদের প্রজ্ঞা সুন্দরী দেবী, হ্যাঁ, এদের প্রত্যেকেরই রবীন্দ্রনাথের সঙ্গে একটা খুব ভালো কাকা সূত্রে, মানে একদিক দিয়ে দেখতে গেলে যে যেমন ওই আমাদের বীরেন্দ্রনাথ এবং প্রফুল্লময়ীর ছেলে হচ্ছে বলেন্দ্রনাথ। ইনি এই প্রফুল্লময়ী দেবী এক অর্থে হচ্ছে বলেন্দ্রনাথ হচ্ছেন রবীন্দ্রনাথের রবি কাকা বলতেন। আর বাকিরা অর্থাৎ হেমেন্দ্রনাথ দীপময়ীর যে 11 জন ছেলেপুলে, আমি তাদের নামগুলো বলি: প্রতিভা সুন্দরী, হিতেন্দ্রনাথ, ক্ষিতীন্দ্রনাথ, ঋতেন্দ্রনাথ, প্রজ্ঞা সুন্দরী, অভিজ্ঞা, মনীষা, শোভনা সুন্দরী, সুনীতা, সুষমা এবং সুদক্ষিণা। এরা প্রত্যেকেই কিন্তু সুলেখিকা ছিলেন এবং প্রচুর লেখালেখি করেছেন। এদের কোনো লেখাতেও কিন্তু, এবং মজার কথা হচ্ছে এই শোভনা মারা গেছেন 1937 সালে এবং সুষমা মারা গেছেন 1964 সালে। শোভনা এবং সুষমা দুজনেই কিন্তু শিবপুরে থাকতেন এবং তাদের সঙ্গে কিন্তু ওই বাবার বাড়ির যথেষ্ট যোগাযোগ ছিল, মানে মামার বাড়ি, তাই ওদের তো নিজেদের মামার বাড়ি হচ্ছে এটা। ওই মামার বাড়ির সঙ্গে, ওই মামার বাড়িতে তখন কিন্তু একজনই মাত্র থাকতেন। সে ঘটনাটা পরে আসছি আমরা। ওই মহেশ পাল্লেনের যে বাড়িটা বিয়ে হয়েছিল, এটা তো সুষমা এবং শোভনার মামার বাড়ি হচ্ছে, এবং সেই সূত্রে ক্ষিতীন্দ্রনাথ ওই মামার বাড়িতে যাতায়াত করতেন। এই প্রভাতেন্দু বাবু, যিনি বেঁচে ছিলেন কয়েক বছর আগে পর্যন্ত, যার সঙ্গে হেমেন বাবু দেখা করেছিলেন, ইনি কিন্তু ওই বাড়ির বংশধর, এবং ওই বাড়ির বংশধর হিসেবে এই ছবিটা আমাদের এর বইতে রয়েছে, আমাদের হেমেন বাবুর বইতে রয়েছে। তো বিশদে যাওয়ার আগে আমি সায়নকে একটু অনুরোধ করব। সায়ন, তুমি তো আমাদের হাওড়া জেলার ব্রাহ্ম আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছো, তো তুমি অন্তত আমাদের এইটুকু একটু শুরুয়াতটা করে দাও যে দেবেন্দ্রনাথের হাতে ব্রাহ্ম ধর্ম হাওড়ায় প্রসার লাভ কিভাবে করলো, এবং দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার পর কিভাবে তিনি আস্তে আস্তে এর প্রচার এবং প্রসারে ব্রতী হলেন, আর এই বিয়ের প্রেক্ষাপটটা কি, তারপরে বাকিটা আমি আস্তে আস্তে বলছি। তো স্যার, তো পুরো ব্যাপারটাই, মানে আমাদের যে বিতর্ক যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটা তো স্যার বললেনই, মোটামুটি একটা সার্বিকভাবে আলোচনা করলেন। তো বিষয়টা হচ্ছে যে এর শুরুটা কিন্তু ওই ব্রাহ্ম কার্যকলাপের মধ্যে দিয়েই কিন্তু এই বিয়ের শুরু। আসলে আমরা মোটামুটি জানি যে 1815 সালে আমাদের রাজা রামমোহন রায় যখন ব্রাহ্ম সভা, মানে আত্মীয় সভা আর মাধ্যম দিয়ে এই যে ব্রাহ্ম আন্দোলনের সূচনাটা করলেন, তারপরে আমি এর আগে আমাদের ব্রাহ্ম আন্দোলনের আলোচনাতে বলেইছি যে প্রত্যক্ষভাবে বেশ কিছু হাওড়ার মানুষজন ওনার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ঠিকই, বিশেষ করে আন্দুলের কাশীনাথ মল্লিক, মথুরানাথ মল্লিক বা কাশীনাথ বাবুর পুত্র, তাদের সঙ্গে একটা যোগাযোগ ছিল ঠিকই, কিন্তু হাওড়া জেলার মাটিতে সেই সময় কিন্তু কোনো ব্রাহ্ম কার্যকলাপ বা ব্রাহ্ম আন্দোলন সেভাবে দেখা যায়নি। কিছুটা পরের দিকে মথুরানাথ মল্লিকের হাত ধরে আমরা
রামকৃষ্ণপুরে কিছুটা দেখতে পাই, কিন্তু সেইভাবে কিন্তু যে ব্রাহ্ম কার্যকলাপ সেটা কিন্তু শুরু হয়নি। এই কার্যকলাপটা আমরা প্রথম দেখতে পাই, যদি সেইভাবে বলি, তাহলে কিন্তু এই 1860-এর দশকের একটু আগে আগে 1850-এর শেষের দিকটা থেকে দেখা যাচ্ছে কিন্তু সাঁতরাগাছিতে। সাঁতরাগাছিতে তার ডকুমেন্টেশনে আছে যে সাঁতরাগাছিতে কিন্তু ব্রাহ্ম সভা বসতো এবং কিছুদিন পরে সেটা আবার উঠে গেল, এই ডকুমেন্টেশন আছে। কিন্তু কার হাত ধরে এই ব্রাহ্ম কার্যকলাপ এখানে গড়ে উঠেছিল সেটা যদি আমরা একটু খুঁজতে যাই, সেখানে কিন্তু এই হরদেব হরদেব বাবুর নামটা এসে যায়। চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরদেব চট্টোপাধ্যায়। তো সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে হরদেব বাবুর বাড়ি কিন্তু হাওড়া জেলায় নয়, তার বাড়ি কিন্তু হচ্ছে আমাদের হুগলির বাঁশবেড়িয়া। তো সেই বাঁশবেড়িয়াতে হরদেব বাবুর বাড়ি। তো সেখানে তিনি আধ্যাত্মিক কার্যকলাপ করতেন, মানুষের সেবা করতেন, তার বিভিন্ন রকমের কার্যকলাপ ছিল। তো সেই বাঁশবেড়িয়াতে আমাদের ঠাকুর বাড়ির দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা ওখানে স্কুল ছিল। তো সেই স্কুল দেখতে যাওয়ার মাধ্যম দিয়ে তিনি কিন্তু বাঁশবেড়িয়া বা বিভিন্ন সময় যেতেন। তো কোনো একটা সময় কোনো একটা প্রসঙ্গে ওটা 1843 সালে ওই তত্ত্ববোধিনী পাঠশালা 1840-এ শুরু হয়, 1843 সালে তত্ত্ববোধিনী পাঠশালাটা ওই বাঁশবেড়িয়াতে শিফট হয়। এই হরদেব বাবুর বাবার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ চট্টোপাধ্যায়, আর প্রাণকৃষ্ণ চট্টোপাধ্যায়ের দুটো ছেলে, হরদেব এবং কালীপদ। হ্যাঁ, এবার বলো তুমি। 1843-এ বাঁশবেড়িয়াতে ওইটা শিফট হয়, ওই তত্ত্ববোধিনী পাঠশালাটা। ওইখানে যেহেতু দেবেন্দ্রনাথ যাচ্ছেন বিভিন্ন সময় এবং সেখানে কোনো একটা প্রসঙ্গে তার সঙ্গে হরদেব বাবুর দেখা হয় এবং সেই দেখার পরে তাদের যে আধ্যাত্মিক কানেকশন দুজনের মধ্যে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা, একে অপরের প্রতি একটা শ্রদ্ধা তৈরি হওয়া, এইভাবে ধীরে 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 দুজনের মধ্যে কিন্তু একটা গভীর বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্বটা এতটাই গভীর হয়ে যায় যে তার মেয়ে তার লেখায় লিখছেন যে তাদের বন্ধুত্বটা এতটাই গভীর হয়ে যায়, তারা একে অপরের শপথ করেন যে আমরা আমাদের মধ্যে যে আগে মারা যাবে তার মৃত্যুতে কিন্তু অন্য বন্ধুকে এসে সেই শেষ কার্য করতে হবে, এই শপথ তারা একে অপরে নেন। এবং ঘটনাচক্রে দেখা যায় যে হরদেব বাবুই আগে মারা যান এবং সেই হরদেব বাবুর মৃত্যুতে এই সাঁতরাগাছিতে এসে আমাদের দেবেন্দ্রনাথ কিন্তু তার শেষকৃত্যে অংশগ্রহণ করেছিলেন। সেটা পরবর্তী 1866 সালে হয়েছিল, 1866 সালে ফেব্রুয়ারি মাসে মারা গেছে। এই যে একটা সম্পর্ক তৈরি হলো, এই সম্পর্কের হাত ধরেই কিন্তু দেবেন্দ্রনাথের যে আদি ব্রাহ্ম সমাজ, ঠাকুর বাড়ির যে আদি ব্রাহ্ম সমাজ, এই ঠাকুর বাড়িতে হরদেব বাবুর যাওয়া আসা শুরু হয় এবং তার মধ্যে দিয়ে এবং হরদেব বাবু ওখানে গিয়ে এই ব্রাহ্ম কার্যকলাপের সঙ্গে নিজেকে মিশিয়ে নেন এবং ধীরে 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 তিনি কিন্তু দেবেন্দ্রনাথের হাত ধরেই ব্রাহ্ম হন। এবং আমরা জানি যে দেবেন্দ্রনাথ যখন তার মধ্যে এই ব্রাহ্ম ভাবনার উদয় ঘটছে তখন তিনি কিন্তু যখনই উদাস হয়ে যেতেন তখনই কিন্তু তিনি একলা মনে এসে বসতেন আমাদের বোটানিক্যাল গার্ডেনে এবং সেখানে বসে তিনি কিন্তু অনেকটা সময় কাটাতেন। তো তার এই যে এবং তারপরে হরদেব বাবুর সঙ্গে যোগাযোগ এবং এই যে ব্রাহ্ম হয়ে গেলেন হরদেব বাবু, তারপরে কিন্তু হরদেব বাবু তার ওই মাঝবেড়িয়ায় তার গ্রামের মানুষ তাকে কিন্তু প্রায় এক ঘরে করে দিয়েছিল এবং তাকে ওখানে পরিবারের লোকজন তাকে নানা রকম কটু কথা বলা এ করা। তার যে তার 3টে বিয়ে ছিল, হরদেব বাবুর 3টে বিয়ে, তো সেই অন্যান্য বউদেরও একটা নানা রকম বাজে কথা, পরিবারের বাজে কথা, এই নানা রকম সমস্যা, পারিবারিক সমস্যার কারণে, গ্রামে সমস্যার কারণে তিনি আর ওখানে থাকতে পারেননি। তিনি তার সন্তানদের নিয়ে চলে এলেন আমাদের সাঁতরাগাছি এই মহেশপাল লেনে। এখানেই তিনি এই তার আগে কলকাতায়, প্রথমে এসেছিলেন কলকাতায়, চলে এলেন শাঁখাইটোলা, তারপরে বউবাজার হয়ে তারপরে সাঁতরাগাছিতে চলে এলেন। তো এসে সেখানে তিনি থাকতে শুরু করলেন। এই যে থাকতে শুরু করলেন, এবার এখানে থাকছেন এবং তিনি প্রায় প্রত্যেক দিনই ঠাকুর বাড়িতে যাচ্ছেন, সেখানে আদি ব্রাহ্ম সমাজের কার্যকলাপে অংশগ্রহণ করছেন। এইখানে ওই ওনার 2 মেয়েকে, এই নিপময়ী এবং প্রফুল্লময়ী,
এই দুজনকে তিনি কিন্তু ওই দেবেন্দ্রনাথের হাত ধরেই ওইখানে বেথুন কলেজে ভর্তি করিয়েছিলেন পড়াশোনার জন্য। এবং এই যে পড়াশোনা করতে পাঠালেন, এই পড়াশোনা করতে পাঠানো, এই যে শিক্ষার প্রতি একটা ওদের অনুরাগ, এইগুলো দেখে কিন্তু এবং এর মনে হয়েছিল যে হরদেব বাবুর মনে হয়েছিল যে এই যে আমাদের দুজনের মধ্যে বন্ধুত্বটা আছে, এটাকে যদি কোনোভাবে এটা কোনো আত্মীয়তার সম্পর্কে নিয়ে যাওয়া যায়, তো সেই সূত্রে ধরে হরদেব বাবু কিন্তু প্রস্তাব দিয়েছিলেন যে হেমেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যদি বিয়ে দেওয়া যায়। এবার হেমেন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে আপনি যদি স্যার একটু বলেন, তার ব্যক্তিত্ব সম্পর্কে। তিনি খুব শরীর চর্চা করতে ভালোবাসতেন, খুব দেখতে সুন্দর ছিল, এবং তিনি খুব সাংস্কৃতিক বিষয়ে খুব আগ্রহী ছিলেন। সেই ব্যাপারটা একটু স্যার আপনি বলুন। হেমেন্দ্রনাথের অ্যাকচুয়ালি বিয়ে যে হয়েছিল সেই তারিখটা হচ্ছে 26শে নভেম্বর 1863 সাল, বাংলায় 11ই অগ্রহায়ণ 1270 সাল। যখন বিয়ে হয় তখন তার 19 বছর 10 মাস বয়স। তিনি নিজে তো শরীরচর্চা করতেনই, আর তিনি সবচেয়ে বড় যে গুণটা সেটা হচ্ছে হেমেন্দ্রনাথই একমাত্র ঠাকুরবাড়ির একমাত্র পুরুষ যিনি ঠাকুরবাড়ির মেয়েদের লেখাপড়া গান বাজনার দিকে আকৃষ্ট করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথের আগেই। জ্যোতিরিন্দ্রনাথ তো অ্যাকচুয়ালি বলা যায় প্রাণ পুরুষ, মানে জ্যোতিরিন্দ্রনাথের হাত ধরে ঠাকুরবাড়ির গান বাজনা চর্চা ইত্যাদি যা যা মানে অনেকটা ফ্লারিশ করেছিল, অনেকটা এগিয়েছিল। তার আগে কিন্তু এই হেমেন্দ্রনাথ বাকি সমস্ত বউদের নিজে হাতে শিক্ষক রেখে এবং চাইতেন শুধু উনি মানে নিজের স্ত্রী নন, মানে বাকি ওই সত্যেন্দ্রনাথ জ্ঞানদানন্দিনীকে পড়ানোর জন্য হেমেন্দ্রনাথকে লিখছেন যে তুমি ওই আমার জ্ঞানের জন্য শিক্ষক নিয়োগ করো। হ্যাঁ, তো সত্যেন্দ্রনাথ এই এই গুণটা এমনই ছিল, তিনি নিপময়ীর জন্য সমস্ত রকম টিচার অ্যাপয়েন্ট করছেন, মানে বাড়িতে শিক্ষা দেওয়ার জন্য একজন স্ত্রীকে, নিজের স্ত্রী তো শুধু, আমি শুধু নিপময়ীর কথা বলছি না, ঠাকুরবাড়ির অন্যান্য বউ যারা আছে, এবং শুনলে অবাক লাগবে আজকে যে নিপময়ী শুধু লেখাপড়া শেখেননি, তিনি অসাধারণ ছবি আঁকা শিখেছেন একজন ইংরেজ সাহেবের কাছে 100 টাকা মাইনে দিয়ে। এবং সেকালে সেই ছবি ছাপা হয়েছে পূর্ণ পত্রিকায়, হরপার্বতী নামে সেই ছবিটা। এবং ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে আমার মা ছবি আঁকার হাত অত্যন্ত ভালো ছিল, সেটা মূলত বাবার আগ্রহে। তাহলে বোঝা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আর একটা আশ্চর্য ঘটনা আছে, সেটা হচ্ছে যে এই নিপময়ী গান ছাড়া তবলা বাজানো এবং পাখোয়াজ বাজানো শিখেছেন, ছবি আঁকা পড়াশোনা শিখেননি। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। মেয়েরা তবলা বাজাচ্ছে, এটা ঠাকুরবাড়িতে ইতিহাসে এই প্রথম ঘটেছিল, এবং সেটা কিন্তু মূলত ওই হেমেন্দ্রনাথের হাত ধরে। হ্যাঁ বলো। তো এই যে উভয়ের মধ্যে এবং এই যে একটা যোগাযোগ তৈরি হলো, এবং হেমেন্দ্রনাথের মতো এরকম একজন মানুষের সঙ্গে নিপময়ী দেবীর বিয়ের প্রস্তাব দিলেন হরদেব বাবু, এবং সেই প্রস্তাব কিন্তু একদম মানে সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে একটা বিষয় যে দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু আদি ব্রাহ্ম সমাজের কার্যকলাপ তার এই বাড়িতে শুরু করার পরে কিন্তু তার বাড়িতে যথেষ্ট সমস্যা হয়েছিল। বিশেষ করে তিনি তার যখন বাবার যে সাধ্যের কাজ সেটা যখন ব্রাহ্মমতে করা শুরু করেছিলেন, তখন কিন্তু তাদের বাড়িতে একদম ঝামেলা লেগে গেছিল, এবং তারা কিন্তু আলাদা হয়ে গেছিল। তো এই যে একটা ঝগড়া, এই ব্রাহ্ম ধর্ম চর্চাকে কেন্দ্র করে মানে ঠাকুর বাড়িতে কিন্তু রীতিমতো একটা পারিবারিক দ্বন্দ্বের একটা পরিবেশ তৈরি হয়েই আছে। বিশেষ করে এবার বিয়ে দেওয়ার ব্যাপারে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে আগে ওই শ্রাদ্ধটার একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে ওরা তো 3 ভাই, তো দেবেন্দ্রনাথ, গিরীন্দ্রনাথ আর নগেন্দ্রনাথ। এবার শ্রাদ্ধ তো তোমার ঠাকুর বাড়িতে তো পুরনো রীতি অনুযায়ী সব পুজো টুজো হতো। এবার হ্যাঁ, তখন তো ব্রাহ্ম ধর্ম চালু হয়নি, মানে সেইভাবে ব্রাহ্ম তো কেউই হয়নি, কাজেই মানে সবাই মিলে ঠিক করা হলো যে শ্রাদ্ধ পুরনো মতেই হবে। কিন্তু দেবেন্দ্রনাথই একমাত্র লোক যিনি শালগ্রাম বর্জন করে শুধুমাত্র দান দিয়ে ওই শ্রাদ্ধ বাসর থেকে উঠে গেলেন। তার ফলে পুরো কাজটা গিরীন্দ্রনাথকে একাই করতে হয়েছিল। এইটা নিয়ে কিন্তু ওই যেটা তুমি বলছো, এই নিয়ে চূড়ান্ত অশান্তি শুরু হয়েছিল, এবং এইটা মূল কারণ কিন্তু দেবেন্দ্রনাথ নিজেই। উনি শুধুমাত্র বাবার কাজে শুধু শালগ্রাম বর্জন করে একটা দান, মানে জাস্ট মানে নাম কাওয়াস্তে একটা দান দিয়ে, মানে ব্রাহ্মণদের দান দিতে হয়, ওরকম একটা দান দিয়ে উঠে নিজের ঘরে চলে যান সোজা। এই ঘটনা একদম ঐতিহাসিক ঘটনা, এবং তারপর থেকে ওই গিরীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।
বাড়ি ভাগ হয়ে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়, ওই শালগ্রাম শিলা কোথায় থাকবে ইত্যাদি এসব নিয়ে ছোট ভাই নগেন্দ্রনাথের সঙ্গেও চটামুটি হয় একটা। যাই হোক, বলো তুমি। হ্যাঁ, আর দেবেন্দ্রনাথ যেটা বাড়িতে নিজের বাড়িতে যেটা করেছিলেন সেটা হচ্ছে যে অত্যন্ত জোর করেই আর কি প্রথম যে ওনার বাড়িতে 1861 সালে ওনার দ্বিতীয় কন্যা সুকুমারী দেবীর বিয়ে দিয়েছিলেন এই শালগ্রাম বর্জন করে, প্রথম ব্রাহ্ম বিবাহ। ঠাকুর বাড়িতে প্রথম ব্রাহ্ম বিবাহ হচ্ছে দেবেন্দ্রনাথের দ্বিতীয় কন্যা সুকুমারী দেবীর, সেটা ওই শালগ্রাম শিলা বর্জন করে এবং অগ্নিসাক্ষী না রেখে, যেরকম আমাদের হয় আর কি। তো মানে ওই শালগ্রাম, অগ্নিসাক্ষী, তারপর ওই 7 পাক ঘোড়া হ্যানত্যান এইসব গুলোকে উনি বর্জন করেছিলেন। বাকি স্ত্রী আচার টাচার ছিল, সেগুলো ছিল, কিন্তু এই আমরা এখনো জানি না যে ওইটাতে সিঁদুর দান, তা তোমার 7 পাকে ঘোড়া, তারপরে আবার স্যার আপনার আবার সাউন্ড আসছে না, আবার আপনার সাউন্ড আসছে না। তো এই যে এই ঘটনাটা ঘটছে কিন্তু 1961 সালে, 1861 সালে, 1861 সালে এই ঘটনা হ্যাঁ। ঘটছে, এই ঘটনা ঘটছে। তখনও তিনি একটা দোলাচলে আছেন যে কি করে কি হবে, কিভাবে কি করা যাবে। হ্যাঁ, সেই জন্য 1865 সালে 65 সালে উনি একটা বই লিখলেন। এই বইটা খুব গুরুত্বপূর্ণ বই, 8 আনা দামের একটা বই। সেটা হচ্ছে তোমার অনুষ্ঠান পদ্ধতি, জাতকর্ম, নামকরণ, উপনয়ন, দীক্ষা, বিবাহ, অন্ত্যেষ্টি, শ্রাদ্ধেষ্টি, এই নাম দিয়ে একটা বই লিখলেন। মানে একদম একবারে পরিষ্কার একটা ম্যানুয়াল। এটা 8 আনা দাম ছিল এবং সেটার বিজ্ঞাপন বেরোলো 1786 শকে, এই মোটামুটি ধরো ওই 1865 সাল নাগাদ। হ্যাঁ, বলো। তো এই 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 যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কিন্তু ওই সময়টাতেই এই বিবাহর কিন্তু আসরটা বসানোর একটা চিন্তা ভাবনা চলে এবং আমরা দেখতে পাচ্ছি যে 1864 সালে খুব সম্ভবত সুকুমারী দেবী মারা যাচ্ছেন এবং তখন কিন্তু এই মানে আরো একটা পরিবারে একটা সমস্যা, পরিবারে একটা সমস্যা তৈরি হচ্ছে। তো এই রকম একটা সিচুয়েশনে কিন্তু যখন হরদেব বাবু এই প্রস্তাবটা দিলেন, বিয়ের প্রস্তাবটা যে হেমেন্দ্রনাথের সঙ্গে তার মেয়ের বিয়ে দেওয়া হোক, তখন তিনি এক প্রকার রাজি হলেন এবং তিনি ঠিক করলেন যে এই বিবাহটা কিন্তু ব্রাহ্ম মতেই হবে এবং সেই মতো সমস্ত কথাবার্তা ফাইনাল হয় এবং আমরা দেখতে পাই যে 1800 আমাদের হচ্ছে 63 সালে 11ই অঘ্রাণ, 26 নভেম্বর এই বিয়ের দিনটা ঠিক হয় এবং এইটাই হচ্ছে হাওড়া জেলায় প্রথম ব্রাহ্ম কার্যকলাপ শুরু হয়েছে। আমরা CN ব্যানার্জির বইতে দেখতে পাই যে 1853-54 সালে সাঁতরাগাছিতে ব্রাহ্ম সভা তৈরি হয়েছে, ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছে, কিন্তু মানে প্রথম একটা ব্রাহ্ম বিবাহ এবং তাকে কেন্দ্র করে একটা বিরাট মানুষজনের আশা, ব্রাহ্ম একটা কার্যকলাপ, এইটা কিন্তু প্রথম ঘটছে এই দিনটায় 1863 সালে। এবং তারপরে তো মানে এই বিয়েটাকে কেন্দ্র করে তো রীতিমতো একটা বিরাট ব্যাপার তৈরি হয়। সেখানে দেখা যায় যে যেহেতু মানে হরদেব বাবু ব্রাহ্মণ ছিলেন এবং হরদেব বাবুর বাড়িতেও এই তিনি ব্রাহ্ম মতে তার মেয়েকে বিয়ে দেবেন বলে যখন কথা হয়েছে, তখন তার বড় ছেলে তিনিও তো রীতিমতো বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলেই গেছিলেন এবং তিনি তো মানে থাকতেই চাননি। গ্রামের লোকেরা তো বলেছিল যে বিয়ে হতে দেবো না। হ্যাঁ, গ্রামের লোকেরা বলেছিল যে পিরালি ব্রাহ্মণের সঙ্গে আমরা বিয়ে হতে দেবো না, বর তুলে নিয়ে চলে যাবো। পরবর্তী ক্ষেত্রে হেমেন্দ্রনাথকে জামাই হিসাবে পেয়ে হরদেব বাবু বলেছিলেন যে আমার যেহেতু বড় ছেলে চলে গেছে, তুমি আমার ছেলে। বিয়েটা হয়েছিল সাংঘাতিক অবস্থায়, কারণ হচ্ছে দুর্গাপ্রসন্ন পুলিশের সার্জেন্টকে দিয়ে পুলিশ ব্যবস্থা করেছিলেন এবং দেবেন্দ্রনাথ নিজে লাঠিয়াল নিয়ে এই বিয়ে উপস্থিত ছিলেন। এটা একটা আশ্চর্য ঘটনা। দেবেন্দ্রনাথ নিজে এসেছিলেন লাঠিয়াল নিয়ে, বিরাট ব্যাপার। মানে লাঠিয়াল নিয়ে দেবেন্দ্রনাথ নিজে এসেছিলেন এবং ঘটনাটা হেমেন্দ্রনাথ নিজেই লিখেছেন যে তিনি হেঁটে আসেননি, তিনি নৌকো চেপে ওই মানে গঙ্গার ঘাট থেকে পেরিয়ে তারপরে পালকি করে এতে এসেছিলেন, আমাদের কি যেন বলে বিবাহ বাসরে এসেছিলেন। ঘটনার বিবরণ ওখানে আছে। এইখানেই কিন্তু প্রশ্ন থেকে যায় যে
শতাধিক লাঠিয়াল মজুদ ছিল আর কি, মানে এটা একটা মানে এক্স্যাক্টলি। অভাবনীয় বিষয় যে একটা বিয়ে হচ্ছে এবং সেখানে তার সঙ্গে শতাধিক 200 লাঠিয়াল তোমার গার্ড দিচ্ছে। 200 ব্রাহ্ম কি বলে মানে অনুগামী, এবং আরো গ্রামের 200-250 লোকজন, মানে 400 জনের মতন খাবার অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। আমরা স্যার ওই তত্ত্ববোধিনী পত্রিকায় যে এটা বেরিয়েছিল বিজ্ঞাপন মানে রিপোর্টটা, হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে হয়তো আমরা একটু ব্যাপারটা বুঝতে পারবো যে আচ্ছা, এখানে এক্স্যাক্টলি। এই প্রসঙ্গটা একটুখানি তুলে নেওয়া দরকার, কারণ যখন আলোচনাটা চলছে, ঠিক এই সময় রবীন্দ্রনাথের বয়স হচ্ছে 2 বছর 6 মাস, হ্যাঁ। এবং তিনি কিন্তু দাসীর কাছে মানুষ হচ্ছেন। হুম। ঠাকুরবাড়ির নিয়ম অনুসারে ছোট ছোট ছেলেদের দাসীর কাছে রেখে দেওয়া হতো, রাত্রিরে শুধু মায়েদের কাছে শুতে দেওয়া হতো। আর একটু বড় অবস্থায় তিনি চলে গেলেন চাকরদের হাতে। সেই চাকরের নাম ছিল মানিক দাস। সেটা তার রবীন্দ্র জীবনীতেই আমরা পাই। কাজেই একটা 2 বছর 6 মাসের ছেলে, দুটো প্রশ্ন থেকেই যায়। একটা হচ্ছে যে এই ব্রাহ্ম বিয়েতে আদৌ কি নিতবরের কোনো ব্যবস্থা ছিল? দুই হচ্ছে, যদি থেকে থাকে, ওই রকম একটা লাঠিয়াল পুলিশ হ্যান ত্যান গন্ডগোলের মধ্যে একটা 2 বছর মানে 2.5 বছরের ছেলেকে, ছোট বাচ্চাকে নিতবর সাজিয়ে নিয়ে আসা কোনো যৌক্তিক ব্যাখ্যা কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। ঠিক। ওই রিস্কটা কি দেবেন্দ্রনাথ নিতে পেরেছিলেন? এবং কোনো কোনো মানে লেখাতেই এই উল্লেখটা নেই যে এইটার উল্লেখ সেখানে কোথাও নেই সেখানে মানে আপাতত। নির্ভর আপাতত হিসেবে এক্ষুনি মানে আমরা আমরা ফাইনালি খুঁজে বলতে পাইনি, পারবো এখন না, খুঁজে কিন্তু আমরা পাইনি, আমরা অনুসন্ধান তো দেখেছি যা করছি, যা এখনো তথ্য পর্যন্ত পেয়েছি। খুঁজে পাচ্ছি না। বিশেষ করে যেটা হুম, একদম সেই সময়ে বেরিয়েছিল যে তত্ত্ববোধিনী পত্রিকা, সেই তত্ত্ববোধিনী হুম, পত্রিকায় মানে অঘ্রাণ মাসেই সংখ্যাতেই কিন্তু এই বিয়ের রিপোর্ট হয়েছে। আমরা সেই রিপোর্টটা দেখানোর হ্যাঁ, চেষ্টা এক্স্যাক্টলি। করব হুম, দর্শকদের। হুম, আহ, আমাদের কাছে সংগ্রহে সেই রিপোর্ট রয়েছে, যে সেখানে আমরা দেখতে হুম, পাচ্ছি কিন্তু একদম পুরোপুরি আহ, কি কি কতজন এসেছিল, কি ব্যাপার স্যাপার পুরো তার হ্যাঁ, কিন্তু বৃত্তান্ত হুম। কিন্তু সেখানে ওই রয়েছে। গোলমালের বিবরণ সবই দেওয়া আছে। হ্যাঁ, আমরা সেটা ষষ্ঠ গল্প দেখানোর প্রথম চেষ্টা ভাগে করছি। আছে। হ্যাঁ, এই তো দেখানোর ভেরি গুড। চেষ্টা করছি। ষষ্ঠ গল্প এই প্রথম ভাগ, তত্ত্ববোধ ঠিক। এই 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 তত্ত্ববোধিনী পত্রিকা, এটা হচ্ছে প্রথম ভাগ। আর 1785 হুম, শক, সেই সময়ের হুম, ব্রাহ্ম ষষ্ঠ বিবাহের গল্প এই যে রিপোর্ট সেখানে আছে, বিবরণ। সেখানে পরিষ্কার বলছে যে হুম, 11ই অঘ্রাণ ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের তৃতীয় পুত্র শ্রীমান হেমেন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ ব্রাহ্ম ধর্ম মতে সাঁতরাগাছি গ্রামে সম্পন্ন হইয়া গিয়াছে। কন্যাকর্তার নাম শ্রীযুক্ত হরদেব চট্টোপাধ্যায় এবং কন্যাটির নাম শ্রীমতী নিপুময়ী দেবী। এই এই বিবাহ উপলক্ষে প্রায় 200 কলিকাতাস্থ ব্রাহ্ম বরের হুম, অনুযাত্র হইয়াছেন। আহ, এমন হুম, অবস্থায় সাঁতরাগাছিতেও কোনো কোনো ব্রাহ্ম উপস্থিত ছিলেন। বিবাহ রাত্রিতে সর্বশুদ্ধ প্রায় 450 থেকে 500 লোকের সমাগম হইয়াছিল। হুম। ব্রাহ্ম তাহলে ইয়ে ধর্মের ছেলে খেলা কথা না, বিরাট ব্যাপার। প্রারম্ভাদি একালে পর্যন্ত বিবাহ দুইটি কার্য সম্পন্ন হইল, অতএব এতৎ সম্বন্ধে অনুষ্ঠানের সংখ্যা অল্প বলিতে হইবে, কিন্তু সমাজের বিবেচনা রাখিলে অস্বীকার করানো যাবে না যে প্রভূত ব্রাহ্ম ধর্ম মানে মানুষজন এখানে যে জড়ো হচ্ছে সেই ব্যাপারটা এনাদের কাছে একটা যে বিস্ময়কর যে এত হুম, মানুষ এখানে ব্রাহ্ম হুম, কার্য। আরো ডিটেল রিপোর্ট আছে। সেটাই। হ্যাঁ। হুম, তো এই যে আমি বলতে চাইছি যে এখানে নির্ভর প্রসঙ্গের কথা নেই, এক নম্বর কথা। আর দু নম্বর, হুম। সেই সময় না রবীন্দ্রনাথ ঠাকুর ছোট, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত হয়েছেন না, এবং না, আরেকটা অ্যাকাউন্ট আছে সায়ন, সেটা ভুলে গেলে হবে না। সেটা হচ্ছে হেমেন্দ্রনাথের নিজের লেখা আমার বিবাহ। হ্যাঁ ওটার কথা বলছি। এটা একটা খুব বড় বড় অ্যাকাউন্ট, খুব বড় সেটা সেটা অ্যাকাউন্ট একটু এটা। পরে, মানে সেটা তো একটু পরে বেরোচ্ছে, প্রকাশ হচ্ছে। আহ, এবং হ্যাঁ, কিন্তু হেমেন্দ্রনাথের তখন আমার কিন্তু রবীন্দ্রনাথ বিবাহটাতেও ঠাকুর, পরিষ্কার করে উনি তখন তো উনি রবীন্দ্রনাথ কিন্তু ঠাকুর পরিষ্কার বড় করে হয়ে বিয়েটা গেছে। কিভাবে হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ, সেখানে যদি সেটা ঠিক, কিন্তু আমি রবীন্দ্রনাথ বলছি ঠাকুর যদি এইটা এসে থাকতেন এখানে। তাহলে তিনি নিশ্চয়ই তার কথা হ্যাঁ, উল্লেখ করতেন আর কি, আমি সেটাই বলতে চাইছি। এক্স্যাক্টলি এইটাই। এবং বিয়েটা কিভাবে হয়েছে সেটা সেটা কিন্তু পুরো পুরো একদম মানে এই পুঙ্খানুপুঙ্খ রয়েছে। পুরো পুরো ডিটেলটাই দেওয়া আছে। এক্স্যাক্টলি হুম। সেটাই। তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন, এবং বিশেষ করে নিতবর যদি হয়ে থাকে এই প্রসঙ্গটা, তো 2 সেক্ষেত্রে বছর 6 মাস। সেখানে হ্যাঁ, এই ব্যাপারটা নিশ্চয়ই সেখানে উল্লেখ থাকার কথা, কিন্তু আমরা পাই না। কথা তো বিষয়টা না। হচ্ছে যে বিষয়টা হচ্ছে এই এই বিবাহে
যে বিরাট একটা মানে একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা যেখানে রয়েছে, সেই প্রমাণটা কিন্তু এখানে পরিষ্কার রয়েছে। কিন্তু কোথাও বিয়েতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বা নির্ভর হিসাবে কেউ ছিল, নিতকোণে হিসাবে কেউ ছিল, এইরকম কোনো কিন্তু কোথাও কোনো লেখা থাকছে না। আসলে সেই সময়কার ব্রাহ্ম বিবাহগুলো যদি আমরা স্টাডি করি, আমি দেখছিলাম যে সেই সময় যে সমস্ত ব্রাহ্ম বিবাহগুলো পরবর্তী ক্ষেত্রেও হচ্ছে, বা আমাদের ঠাকুর বাড়িতেও যে ব্রাহ্ম বিবাহ হচ্ছে, সেখানেও কিন্তু কোথাও কোনো নিতবর বা নিতকোণের প্রসঙ্গটা কিন্তু নেই। মানে ব্রাহ্ম বিবাহে ট্র্যাডিশনালি কোনো নিতবর নিতকোণের প্রসঙ্গটা কিন্তু ওখানে নেই। কিন্তু মানে এই ধারাটাই ব্রাহ্ম বিবাহ। আর একটা কারণ আছে, ওই যে শালগ্রাম অগ্নি প্রদক্ষিণ, এগুলো কিন্তু অগ্নি প্রদক্ষিণ করা, আমাদের যে আগুনের মানে আগুন ঘেরা, এগুলো টোটালি বাদ দেওয়া। সামান্য কয়েকটা রীতি ওখানে ইনক্লুড হয়েছে, ডেভিয়েশন। হ্যাঁ, কিন্তু গায়ে হলুদ আছে, হ্যাঁ গায়ে হলুদ আছে, কন্যা সম্প্রদান আছে, এগুলো কিন্তু আছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে উপাসনা। মানে ওখানে একজন মানে মেন একজন থাকবেন যিনি উপাসনা করবেন সারাক্ষণ, একটা তিনি প্রিচ করে যাবেন, পুরো প্রোগ্রামটা চলবে, তার উপাসনা চলবে। আমি সম্প্রতি আন্দুল ব্রাহ্ম সমাজে গিয়েও দেখলাম, মানে এই ট্র্যাডিশনটা ওদের আছে যে মানে সমস্ত কাজকর্ম চলবে, কিন্তু যিনি হচ্ছেন প্রধান উপাসক হিসাবে যিনি থাকবেন, তিনি বেদিতে বসে তিনি কিন্তু পুরো ওই বেদান্ত হোক বা বিভিন্ন রকমের শ্লোক এবং বিভিন্ন বিষয়, ব্রাহ্ম ধর্মের বিভিন্ন বিষয় তিনি কিন্তু কন্টিনিউ বলে যাবেন। এখানে কিন্তু অন্য এই যে হিন্দু বিবাহের যে সমস্ত ব্যাপার স্যাপার, এত হই হুল্লোড়, মানে বিভিন্ন রকমের হাসি ঠাট্টার যে সমস্ত ব্যাপার স্যাপার, সেগুলো কিন্তু এই ব্রাহ্ম বিবাহেতে কিন্তু থাকে না, মানে নেই টোটালি। ফলে সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ কিন্তু এখানে কোনোভাবেই উঠে আসছে না। তো আমার কথা হচ্ছে স্যার, আমরা এই হাওড়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ভর হয়ে আসার বিষয়টা প্রথম আমার নজরে আসে, সেটা হচ্ছে বাগনানের নবাসন থেকে একটা পত্রিকা বেরিয়েছিল। আমি সেই পত্রিকাটা যদি একটু দেখাতে পারি খুব ভালো হবে। সেই পত্রিকাতে কিন্তু আমরা একটা লেখা দেখতে পাই, আমি পত্রিকাটা দেখাচ্ছি। এটা 1980 সালে বেরিয়েছিল, আমার কাছেও আছে। 89, আচ্ছা সরি 89, এটা আমার কাছে আছে, রবীন্দ্র সাহিত্য। হ্যাঁ, এটা রবীন্দ্র সাহিত্য, কিন্তু এখানে কোনো রেফারেন্স দেওয়া নেই। এটাই দেখাতে চাইছি। 22শে বৈশাখ 89 এটা বেরোচ্ছে, প্রথম বর্ষ 10ম সংখ্যা, রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র চর্চা বিষয়ক বাংলা মাসিক। এটা নবাসন থেকে প্রকাশিত হচ্ছে। এর সম্পাদক হচ্ছেন বাসুদেব মাঝি এবং আরো অন্যান্য লোকজন আছেন। আমাদের মোহনলাল কাপড়ি মহাশয় আছেন, বিমলেন্দু চক্রবর্তী, পরিমল ঘোষ, এনারা সব মানে এই পত্রিকার সঙ্গে যুক্ত। তো এইখানে একজন লিখছেন ভোলানাথ সামথিং, তার টাইটেলটা আমি দেখতে পাচ্ছি না এইখানে, একটা যে ভোলানাথ বলে বাকিটা কেটে গেছে। তো এই ভোলানাথ বাবু লিখছেন এইখানে পরিষ্কার, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই লেখাতে তিনি বলছেন যে মহর্ষির দুই পুত্র বিশ্বকবির দুই জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহ হরদেবের সাঁতরাগাছির বাড়িতেই সম্পন্ন হয়েছিল। সুতরাং একথা বলা অসমীচীন হবে না যে এই বিবাহ উপলক্ষে সাঁতরাগাছির ওই বাড়িতে মহর্ষি ও তার পুত্রদের কয়েকবারই যাতায়াত করতে হয়েছিল। মানে তিনি একটা অ্যাজাম্পশন করছেন যে যেহেতু বিবাহ হয়েছে সেহেতু তার পরিবার সবাই এসেছেন, পরবর্তী ক্ষেত্রে এসেছেন, তার প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু বিয়ের সময় এসেছেন এটা তিনি একটা অ্যাজাম্পশন করছেন। তারপরেই লিখছেন হেমেন্দ্রের বিবাহের সময় তার সর্বকনিষ্ঠ ভাই রবীন্দ্রনাথের বয়স প্রায় 6 বছর, যেটা একদমই ভুল। ওই সময় রবীন্দ্রনাথের বয়স 6 বছর কোনোভাবেই নয়, এবং বীরেন্দ্রের বিবাহের বয়স ছিল 8 বছর, এটাও ভুল। না, মোটেই না, এটাও ভুল। হ্যাঁ, তো তখন তিনি লিখছেন যে শিশু ভুল, এবং এইটা তিনি কোথা থেকে পেয়েছেন জানি না। শিশু রবি জরির টুপি ঝলমলে জরির জারকরণ পোশাকে নিতবর বেশে সজ্জিত হয়ে দুই জ্যেষ্ঠ ভ্রাতার বিবাহেই এই বাড়িতে এসে অঙ্গনে প্রাঙ্গণে চলাফেরা করেছেন, বিবাহ উৎসবে আনন্দ করেছেন এবং কুটুম্ব বাড়ির আদর থেকে রাত্রি যাপন করেছেন। এই যে কথাটা, এটা একেবারে কিন্তু কোথাও কোনো রেফারেন্স দেননি কোথা থেকে তিনি পেয়েছেন, কোথায় লেখা পেয়েছেন, তিনি কিন্তু রেফারেন্স দেননি। আমার যেটা মনে হয় উনি কিন্তু একটা ধারণা করে নিয়েছেন যে যেহেতু
রবীন্দ্রনাথ হ্যাঁ ঠাকুরের এক্স্যাক্টলি দাদার সেটাই। বিয়ে হয়েছে, ধুমধাম হুম করে বিয়ে হয়েছে, হুম তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর একদম সেজে গুজে এসে ওখানে ঘোরাফেরা করেছেন, নির্ভর হয়ে খেলেছেন। হ্যাঁ, মানে এইটা হুম একটা একটা অ্যাজাম্পশন থেকেই এই লেখাটা হয়েছে, এবং আগামী পরবর্তী ক্ষেত্রে এই লেখাটাই কিন্তু অনেকের কাছে এটা প্রামাণ্য হিসাবে গ্রহণ হয়েছে, পল্লবিত এবং হয়ে চলে গেছে। হ্যাঁ ঠিক এবং ঠিক। সেটাই বিভিন্নভাবে হয়তো কোনোভাবে রবীন্দ্র পরিবারের পরবর্তী প্রজন্মের কাছেও গেছে। কিন্তু তারাও হুম যারা এই বিশ্বাস করেন যে হ্যাঁ এসেছিলেন, তারাও কিন্তু এই ব্যাপারে কিন্তু এইগুলোকেই রেফারেন্স হিসাবে তারা দেখেন। কিন্তু এইটাকে যদি আমরা হুম রেফারেন্স হিসেবে ধরি, তাহলে কিন্তু এটা এটা সম্পূর্ণ আমাদের কাছে একটা ভ্রান্তি হয়ে যায়। কারণ তিনি যে বক্তব্যগুলো রেখেছেন তার বেসিসে তিনি কিন্তু কোনো রেফারেন্স দেননি। ফলে এই জায়গাটায় কিন্তু হুম। আমাদের একটা বিতর্ক জায়গা চলেই আসে, যে আমরা কি করে বলতে পারি যে হ্যাঁ, সেই বয়সও সময়। বয়সও অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বয়সটা বয়সটা তো অনেক টোটালি গন্ডগোল হচ্ছে, কারণ ভাই। প্রথম হেমেন্দ্রনাথের যখন বিয়ে হয় তখন রবীন্দ্রনাথের বয়স 2 বছর 6 মাস। হুম, আর এই তোমার বীরেন্দ্রনাথের বিয়ে যখন হয় সেটা হয়েছিল 18ই ফেব্রুয়ারি 1866 সাল, 8ই ফাল্গুন 1272 সালে। তখন বীরেন্দ্রনাথের তোমার কি বলবো, সরি আমাদের রবীন্দ্রনাথের বয়স তখন এই ধরো 4 বছর 9 মাস। 4 বছর 9 মাস। হিসেব অনুযায়ী একদম পাক্কা 4 বছর 9 মাস। প্রফুল্লময়ী দেবীর বয়স তখন 12 বছর, আর বীরেন্দ্রনাথ তখন 20 বছরের ছেলে। তিনি বেঙ্গল হুম, একাডেমিতে এন্ট্রান্স পাস করছিলেন। হ্যাঁ, তাহলে এই বীরেন্দ্রনাথের বিয়েটা আমি পরে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে 1866 সালে। তখন 66 রবীন্দ্রনাথ সাল অনেকটা বড়। বড় কিন্তু হয়ে গেছে। তার আগে 1865 সালে তো দেবেন্দ্রনাথ ওইটা রচনা করে ফেলেছেন, ওই হ্যাঁ, খসড়া বিবাহের পদ্ধতি বিবাহের ম্যানুয়াল ওনার কাছে রয়েছে। পদ্ধতিটা সেখানেও ম্যানুয়ালটা নির্ভর তৈরি করা হয়ে প্রসঙ্গের গেছে। কথা নেই। না, সেই সুতরাং ম্যানুয়ালেও এইটাও নির্ভরের কিন্তু একটা প্রসঙ্গ সন্দেহ নেই। থেকে যায়। হ্যাঁ। যদিও না, অসিতবাবু আমি তার একটা পরবর্তী লেখায় ক্ষেত্রেও লিখেছেন। আমি তো স্যার বলছি, পরবর্তী ক্ষেত্রেও আমি যত ব্রাহ্ম বিবাহেরই আমি রিপোর্ট পড়েছি, কোথাও মানে হুম নির্ভর থাকবে এই প্রসঙ্গটাই নেই। ফলে নির্ভর অসিতবাবু যে। তাঁর এই হাওড়া শহরের ইতিবৃত্ত গ্রন্থে একটা জায়গায় লিখেছেন যে রবীন্দ্রনাথ ওই বীরেন্দ্রনাথ এই আমাদের এই বীরেন্দ্রনাথের বিয়ে নিয়ে বলেছেন যে সম্ভবত এটা শোনা যায়, উনি লিখেছেন শোনা যায়, উনি অবশ্য খতিয়ে দেখেননি বা করেননি। শোনা যায় জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ এই বিয়েতে উপস্থিত ছিলেন, এসেছিলেন। এরকম একটা কথা আমাদের অসিতবাবুর বইতে আছে। কিন্তু এটা ঘটনা যে প্রফুল্লময়ী লিখেছিলেন, প্রফুল্লময়ী দেবী তার ওই বিয়ে, যে হ্যাঁ, আমাদের তার কথাতে বিবরণ। লেখা আছে যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পরের দিন কিন্তু এই নিয়ে কি বলে ওই গয়নার বাক্স নিয়ে এসছিলেন। আমি বিয়ের পরের দিনের কথা বলছি। দেবেন্দ্রনাথের যেদিন বিয়ে হয় 18ই ফেব্রুয়ারি 1866 সালে, তার পরের দিন জ্যোতিরিন্দ্রনাথ সকালবেলা গয়নার বাক্স নিয়ে এসেছিলেন। এসেছিলেন। এটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। প্রফুল্লময়ী হুম, দেবী লিখেছেন, হুম, কিন্তু হুম। রবীন্দ্রনাথের কথা কোথাও উল্লেখ নেই। উল্লেখ নেই। হ্যাঁ, সেটাই আমার রবীন্দ্রনাথের বয়স বক্তব্য, যে তখন চার রবীন্দ্রনাথ বছর ঠাকুর কি ন এতটাই মাস অপ্রাসঙ্গিক ছিলেন যে তার নাম উল্লেখ করেননি? সেটাই হুম সেটাই বিষয় আরকি। উম, আচ্ছা স্যার, এখানে হ্যাঁ, মকিবুল বাবু। লোটাস দি একটা খুব ভালো মন্তব্য দিয়েছেন ঠিকই। স্ত্রী আচারগুলো স্ত্রী আচারের ওপর কোনো নিষেধাজ্ঞা দেননি, এটা ঠিকই লিখেছেন, কিন্তু নিষেধাজ্ঞা দেননি মানে সবটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে যে স্ত্রী আচার বলতে আমরা ওই যেমন ওই সকালবেলা যেমন আমরা এতে এই বিটাতে এই আমার বিবাহ পড়লেই তো পেয়ে যাচ্ছি গায়ে হলুদ, হুম, যেমন হুম, পরিষ্কার হেমেন্দ্রনাথ ঠাকুর প্রথম লিখছেন যে সপ্তদশ শত পঞ্চশতী স্বকীয় অগ্রহায়ণের দশম দিবসে এবং বুধবাসরে বেলা 8 ঘটিকার সময় আমার গায়ে হলুদ হয়। এবার উনি লিখছেন হুম, যে বাইরে এবং অন্যান্য মহিলারা সবাই চলে এলে মা আমাকে ডেকে পাঠালেন এবং নির্দিষ্ট জায়গায় বসিয়ে চতুর্দিকে হুলাহুলি ও বাদ্যধ্বনির মধ্যে আমার গায়ে হরিদ্রা তৈল অর্পণ করে স্নাত হয়ে আসতে আদেশ করলেন। তার মানে গায়ে হলুদ হলো। এবার ওই গিয়ে চান টান করে আসার পরে বেনারস থেকে আনা ক্ষৌম বস্ত্র পরিধান পুরা তিনি মাতার কোলে বসলেন এবং তার স্নেহ আনন্দে বিগলিত হয়ে মাতা তখন ওই তাকে সাজিয়ে দিলেন আর কি, কণ্ঠদেশে মুক্তমালা, হীরকার, অঙ্গুলি, মণিবন্ধ অঙ্গুরি, বলা এইসব দিয়ে চন্দন দিলেন, দিয়ে বললেন যে বৎসর ঈশ্বর তোমার চিরমঙ্গল করুন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হয়েছে কি যেন বলে, গায়ে হলুদ হয়েছে। কিন্তু তারপরে এই জায়গাটা দেখা যাচ্ছে যে উপাসনা মন্দিরে তাকে নিয়ে যাওয়া হলো এবং উপাসনা মন্দিরে নিয়ে যাওয়ার পরে পিতা তাকে সেখানে বেদিতে আসীন ছিলেন, তিনি উঠে বসে তিনি এলেন এবং তাকে নমস্কার করার পর তিনি বলছেন যে হেমেন্দ্র, তুমি অদ্য নতুন সেপানে উত্থিত হচ্ছ, জীবনের নতুন রাজ্যে আরোহণ করছো, সাবধানপূর্বক পদনিক্ষেপ করবে, সম্মুখে রাশি রাশি বিপদ উপস্থিত হবে, ঈশ্বরের শরণাপন্ন হবে ইত্যাদি ইত্যাদি। ঈশ্বর তোমার মঙ্গল বিধান করুন। মিটে গেল ঝামেলা। এইবারে পরদিবস
একাদশ অগ্রহায়ণে বৃহস্পতিবারে প্রায় 9 সময় বিবাহ কর্ম আরম্ভ হয়। প্রাতঃকাল পবিত্রভাবে চলে গেল। বৈকালে বিবাহস্থলে গমন করার আগে মাতা আমার দেহকে সুমার্জিত, ললাটস্থলে চন্দন চর্চিত এবং স্নেহে মানে কপালে চন্দন টন্দন যেরকম ভাবে সাজানো হয়, সেখানেও দেখছি একই ব্যাপার। ওই উপাসনা মন্দিরে আবার নিয়ে যাওয়া হলো, গিয়ে আবার বাবা তাকে বলছেন যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, তিনি মাতার ন্যায় তোমার মঙ্গল বিধান করুন, ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে। এবারে ওই যে লোটাস দি লিখছেন স্ত্রী আচার, ওই ওখানে মানে যখন উনি এতে আসছেন না শ্বশুর বাড়িতে ঢুকছেন, তখন সেখানে মঙ্গল বাচন, অর্চনা, বরণ, উপাসনা, কন্যা গ্রহণ এবং দক্ষিণান্ত এইগুলো হয়েছে। এটা হয়েছে তার মানে। এখন এইগুলো কোন মন্ত্র দিয়ে হয়েছে সেটা কিন্তু উনি লেখেননি পরিষ্কার করে। এবার যেটা আসল ঘটনা, ওই যে শালগ্রাম শিলার ব্যাপার এবং আগুনের ব্যাপার নেই, তার কারণ হচ্ছে যে মালা বদলের বেলায় তিনি লিখছেন যে আমার গলের মালা বধূর গলায় দেওয়া হলো, বধূর মালা আমার গলায় দেওয়া হলে তিনি আমার বাম ভাগে আনিত হলেন। আগে বউকে দাঁড়া করানো ছিল ডান দিকে, তারপরে তিনি এলেন বাঁ দিকে। তারপরে শ্বশুর ঠাকুরানী মানে শাশুড়িকে নমস্কার করলে তিনি আবার ওই উপাসনা আরম্ভ হলো। তারপরে ব্রাহ্ম সমাজের আচার্য বেদি থেকে উপাসনা করলেন। তারপর দক্ষিণান্ত কন্যা সম্প্রদান হয়ে যাওয়ার পরে অন্তঃপুরে বসার ঘরে নিয়ে গেল। সেখানে ব্রাহ্ম স্ত্রী ছাড়া আর কেউ, অব্রাহ্ম মহিলারা কেউ ছিলেন না। তাহলে এখানে কিন্তু আমরা এই সিঁদুর দান, 7 পাক ঘোরা, তারপরে তোমার যেটা লোটাস দি বলছেন স্ত্রী আচার, সম্পূর্ণ পুরোপুরি বিয়ে হওয়া, হ্যাঁ, এই সব ব্যাপারগুলো কিন্তু কোনোটাই দেখতে পাচ্ছি না। হেমেন্দ্রনাথ তো নিজে লিখছেন এটা। এখানে সিঁদুরদান হয়েছে কিনা, 7 পাকে ঘোরা হয়েছে কিনা, অগ্নি সাক্ষী করা হয়েছে কিনা, এইসব কথা কিন্তু কোথাও লেখা নেই। কিন্তু এমনি মানে তোমার ওই মঙ্গলাচরণ, অর্চনা বা বরণ, মানে বরকে বরণ করা যেরকম ভাবে হয়, উপাসনা, সম্প্রদান, কন্যা গ্রহণ, কন্যা সম্প্রদান হওয়া যেটা, সেগুলো কিন্তু হয়েছে। এগুলো স্ত্রী আচারের মধ্যেই তো পড়ে খানিকটা। তারপর মিষ্টি খাওয়ার ব্যাপারটা সেটা আছে। প্রথমে শাশুড়ি দিয়েছেন, তারপরে শ্বশুর মশাই সবাইকে খাইয়ে টাইয়ে যখন লাস্টে এলেন তখন তিনি দুজনকেই মিষ্টি খাইয়েছেন। এই ব্যাপারগুলো রয়েছে। বলো। মুকিবর বাবু একটা প্রশ্ন করেছেন যে কাদম্বরী দেবীর বাপের বাড়ি হাওড়ার কোথায়? এইটা অবান্তর প্রশ্ন। এখন এই প্রসঙ্গগুলো আলোচনা করতে গেলে মুশকিল, অনেক দূর চলে যাবে, ব্যাপারটা গড়িয়ে যাবে। আমরা আমাদের দিকে থাকি। আচ্ছা, পরের দিন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিপময়ীকে যখন ওইখানে নিয়ে যাওয়া হলো বাড়িতে, মানে হেমেন্দ্রনাথের বিয়ের পরের দিন যখন নিপময়ী শ্বশুর বাড়িতে গেলেন, সেদিনই কিন্তু তাকে ব্রাহ্ম ধর্মে দীক্ষা দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা দেবেন্দ্রনাথ দিয়েছেন। হ্যাঁ, সেটা কিন্তু পরিষ্কার লেখা আছে। এই যে 13ই অগ্রহায়ণ শনিবার 10 ঘটিকার সময়। হ্যাঁ বলো। এবার আমরা যদি স্যার মানে তার পরবর্তী বিবাহটায় চলে আসি, না এইটা থেকেই আমরা তো ওই পরেরটাই এটা কপি হবে, মানে এই ব্যাপারটাই তো পরেরটাই কপি হবে। এই যে বলছেন যে পরদিবস 13ই অগ্রহায়ণ আমার পত্নীর ধর্মদীক্ষা ও সহকর্মিনীকরণ করা হলো। আমরা দুজনে উপাসনা মন্দিরে মধ্যস্থলে বেদির সম্মুখীন হয়ে উপাসনা গৃহরক্ষিতা আমার ভগিনী এক উত্তরীয় বস্ত্রে আমাদের দুজনের দেহ আবৃত করলে উপাসনা আরম্ভ হলো। এবার বাবা ধর্মদীক্ষা দিলেন এবং দিয়ে বললেন যে বৎস নিপময়ী তোমাকে মানে ঈশ্বর মঙ্গল করুন, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার সৌমেন্দ্রনাথকে আলাদা করে আশীর্বাদ করলেন, দিয়ে মানে কি বলে তোমার দুজনকেই আর কি ব্রাহ্ম ধর্মে দীক্ষা দেওয়া হয়ে গেল। ঠিক আছে। তারপরের দিন আবার ওই যেটা লোটাস দি বলছেন পাকস্পর্শ হলো। পাকস্পর্শ মানে হচ্ছে খাওয়া দাওয়া দেওয়া। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই যেটাকে আমরা বলে থাকি, কি বলি, ওই তোমার বউয়ের দায়িত্ব নেওয়া যেটাকে বলে, কি জানো, ওই যে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান, রাইট, ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা, সেটাও কিন্তু হয়েছে। এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে সেটা। এই যে উপাসনা সাঙ্গ হলে পর মাতা বধূকে রন্ধনশালা লইয়া গিয়া অঞ্জ ব্যঞ্জনাদি স্পৃষ্ট করাইয়া লইলেন। অনন্তর আপনার উপবেশনাগারে, মানে আমি বাংলায় বলছি, তারপর নিজের বাড়ি ঘরে এসে আমাদের দুজনকে দুটো আসন করে বসিয়ে একটা রূপোর থালায় অন্ন বস্ত্র পূর্ণ করে আমার সামনে রাখলেন। বধূ হস্ত প্রসারিত করলে আদিষ্ট হলো যে আমি সেই থালি নিয়ে আজীবন তোমাকে ভরণ পোষণ করিব, এই বলে তার হাতে দিলাম। তার মানে দেখা যাচ্ছে যে স্ত্রী আচার লোটাসদির কথায় কিন্তু মেনটেন হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই আমাদের যেটা ওই বলি আমরা, কি যেন বলি, ভাত কাপড়ের অনুষ্ঠান, সেটা পর্যন্ত কিন্তু হয়েছে। ঠিক আছে, বলো সান। তো
তো এইখান থেকে আমরা একটা পরিষ্কার চিত্র পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে বিবাহটা হলো, এই যথেষ্ট একটা কলকাতা এবং হাওড়ায় এটা একটা আলোড়ন সৃষ্টি হলো, হই হই রই রই কাণ্ড, চারিদিকে প্রচন্ড মানে খবর ছড়িয়ে গেল যে এরকম একটা বিবাহ হয়েছে। হ্যাঁ, মানে এবং হরদেব বাবুরও ওই এলাকায় মানে সাঁতরাগাছি এলাকাতেও একটা ব্রাহ্ম হিসাবে তার একটা প্রতিষ্ঠা বলা যায় সেইভাবে হয়ে যাচ্ছে। এবার এই যে নিকুময়ী দেবীর বিয়ে হয়ে গেল এবং তার বাড়িতে তার যে বোন প্রফুল্লময়ী, তার এবার দিদির বাড়িতে যাতায়াত শুরু হলো এবং সেই যাতায়াতের ফলেই যেহেতু প্রফুল্লময়ী দেবীকে দেখতে সুন্দর ছিল এবং সেই সময়টা উঠতি বয়স, তখন মানে ওই ঠাকুর বাড়িতেই ঠিক হলো যে এই মেয়েকে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক দাদা তার সঙ্গে বিবাহের জন্য। তো এটাও একটা স্যার মানে ইউনিক ব্যাপার যে দাঁড়িয়ে মানে মেয়ের শ্বশুর বাড়িতে যার সঙ্গে বিয়ে, যেখানে বিয়ে হবে এই শ্বশুর বাড়িতে, সেখানে মেয়েকে দেখানো হচ্ছে। হ্যাঁ, মানে এই বিষয়টা সেটাও কিন্তু একটা প্রথা বিরুদ্ধ, মানে কোথাও গিয়ে এই যে ব্রাহ্ম ভাবনায় মহিলাদের যে একটা স্বাধীনতা সেই সময়, সেই জায়গাটা কিন্তু একটা পরিসর তৈরি হচ্ছে। সেটা ঠাকুর বাড়িতে একটা পরিসর বরাবরই ছিল, মানে এই পরের দিকটায়। তো এটাও একটা কারণ যে একটা ব্রাহ্ম আবহ কিন্তু নারী শিক্ষা, নারী চেতনা, নারী স্বাধীনতার একটা কিন্তু পরিসর খুলে দিয়েছিল। তো সেটা দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে এই প্রফুল্লময়ীর সঙ্গে আমাদের ঠাকুর বাড়ির বীরেন্দ্রনাথ আর এক মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ন ভাই, তার সঙ্গে বিবাহের আলোচনা চললো। তো তিনি তো প্রথমে কিছুতেই দেখতে চাইছিলেন না, বিয়ে করতে চাইছিলেনই না। তারপরে বারবার সকলে মিলে করার ফলে বীরেন্দ্রনাথের সঙ্গে বিবাহ ঠিক হলো এবং সেই বিবাহটা হলো 1866 সালের 8ই ফেব্রুয়ারি। তখন প্রফুল্লময়ীর বয়স ছিল মাত্র 12 বছর। 12 বছর আর বীরেন্দ্রনাথের বয়স 20 বছর। হ্যাঁ, তো এই বিয়েটাও সাঁতরাগাছিতে হলো। পূর্ব অভিজ্ঞতা ছিল যে ব্রাহ্ম বিবাহ হলে একটা ঝামেলা হতে পারে, তো সেই লাঠিয়াল এবং পুলিশের অভিজ্ঞতা থেকেও এবারেও কিন্তু মানে জ্ঞাতি কুটুম্বরা তারাও সব একদম লাঠিয়াল রেখে নিয়ে যাওয়ার যে ভয়টা পাচ্ছিলেন সেটার জন্য একদম পুরোপুরি নিরাপত্তা বলয়ের মধ্যেই বিবাহ হয়। তবে প্রথম বিবাহের মতো এতটা ঝামেলা কিছু হয়নি, কোনো চিৎকার চেঁচামেচি হয়নি, শান্তিতেই বিবাহটা হয়েছিল, কিন্তু প্রস্তুতি ছিল যাতে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায়। তো এই বিয়েতেও বলা হচ্ছে, যেটা আমরা আগে আলোচনা করছিলাম, যে এই বিয়ের বর্ণনাও যেখানে যেখানে আমরা পাচ্ছি এখনো পর্যন্ত, যে যে জায়গায়, সেটা তত্ত্ববোধিনী পত্রিকা হোক বা প্রফুল্লময়ী দেবীর নিজের লেখা যে আমাদের কথা সেইখানেই হোক বা রবীন্দ্রনাথের জীবনীতেই হোক, কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও তো ওনার প্রচুর তোমার ওই আমি তো তোমাকে বললাম যে ওই হেমেন্দ্রনাথের যে 11টা ছেলেপুলে ছিল তাদের সঙ্গে তো ভীষণ ক্লোজ রিলেশন ছিল রবীন্দ্রনাথের। তো তাদেরও কোনো লেখাতে কিন্তু কিচ্ছু নেই এই রেফারেন্সটা। মানে রবীন্দ্রনাথ যে এসছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রফুল্লময়ী দেবীর। আচ্ছা, তার আগে একটা হ্যাঁ আমি একটুখানি বলি। এই তার আগে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল ঠাকুর বাড়িতে, সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথের ব্রাহ্ম দীক্ষা হয়েছিল 27শে জুন 1865 সালে। তার মানে জ্যোতিরিন্দ্রনাথকে রবীন্দ্রনাথ আগে থেকেই তৈরি করে দিয়েছিলেন। হ্যাঁ, লোটাসদি বলছেন পুলিশ পাহারা বসেছিল সাঁতরাগাছিতে, ঠিকই বলেছেন, আগের বারেও বসেছিল, এবারেও বসেছিল। আচ্ছা, আমি সায়ন, হ্যাঁ আর সায়ন, আমি একটুখানি সংক্ষেপে একটু এদের এই ইতিহাসটা একটু বলে দিই। যে হরদেবের যে প্রথম যে স্ত্রী, তার 2 মেয়ে ছিল, তার নাম ছিল অন্নদা এবং সৌদামিনী। এদের কিন্তু কলকাতার কলেজে রেখে পড়ানোর ব্যবস্থা করেছিলেন দেবেন্দ্রনাথ। সেকেন্ড যে ম্যারেজ হরদেবের, তার কোনো ইস্যু ছিল না, বুঝতে পারলে? আর থার্ড যে বিয়ে হয়েছিল, হরদেবের তো 3টে বিয়ে, উনি তো কুলীন ব্রাহ্মণ ছিলেন। প্রথম স্ত্রীর 2 কন্যা হচ্ছে অন্নদা এবং সৌদামিনী। সেকেন্ড যে ম্যারেজ, তার কোনো ইস্যু ছিল না।
আর তৃতীয় যে স্ত্রী তার নাম হচ্ছে বামা সুন্দরী। তার যে মেয়ে তাদের নাম হচ্ছে সারদা, সুখদা, জ্ঞানদা, নিস্তারিণী, লক্ষ্মী, নিপময়ী, প্রফুল্লময়ী। তখনকার দিনে অনেক ছেলেপুলে হতো, 7টা মেয়ে আর 3টে ছেলে, তারাপ্রসন্ন, শ্যামাপ্রসন্ন, দুর্গাপ্রসন্ন। এদের মধ্যে জ্ঞানদা, নিস্তারিণী, লক্ষ্মী এরা কিন্তু অল্প বয়সে মারা যায়। মানে বেঁচে ছিল সারদা, সুখদা, নিপময়ী আর প্রফুল্লময়ী, ঠিক আছে। আর যে 3টে ছেলে তারাপ্রসন্ন, শ্যামাপ্রসন্ন এবং দুর্গাপ্রসন্ন, এদের মধ্যে এই তারাপ্রসন্ন ওই প্রথম যে বিয়ে অর্থাৎ হেমেন্দ্রনাথের বিয়ের দিনই বউ ছেলে মেয়ে নিয়ে বাড়ি থেকে চলে যায় আর ফেরেনি। দুর্গাপ্রসন্ন পুলিশের ব্যবস্থা করেছিল, কিন্তু দুর্গাপ্রসন্ন আলটিমেটলি ওই বাড়ি ছেড়ে চলে যায়। পড়েছিলেন শুধুমাত্র শ্যামাপ্রসন্নর পরিবার। এই শ্যামাপ্রসন্ন পরিবারের সঙ্গেই প্রফুল্লময়ী দেবীর খুব ভালো একটা যোগাযোগ ছিল, ঠিক আছে। হ্যাঁ বলো। আমরা ছবিতে যেটা দেখছি সেটা বর্তমানে ওই সাঁতরাগাছির ওই মহেশপাল লেনের বাবুর সেই বাড়ি ধ্বংসাবশেষ, খুব সামান্য অংশই এখন পড়ে আছে, বাদ বাকি অংশটা এদিকে খেলার মাঠ হয়ে গেছে, আর ওদিকে অংশটাও ভেঙে ওখানে একটা পাশে বাড়ি তৈরি হচ্ছে, প্রমোটারের ওখানে প্রায় দখল করেই নিয়েছে। তো আর কিছুটা অংশই পড়ে আছে এখন, সেই ইতিহাস বহন করছে, সেই ঐতিহাসিক বিবাহ, দুই বিবাহ, সেই বিবাহ যে বাড়িতে হয়েছিল, আমরা সেই বাড়ি ধ্বংসাবশেষ, এখনকার যে ধ্বংসাবশেষ সেটি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি। এটা 2021 সালে আমার তোলা ছবি, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তো এই যে এই বিবাহ কিন্তু হলো আপনার, এবং সেখানে কিন্তু যেটা স্যার বলছিলেন বারবার যে এখানে কিন্তু প্রফুল্লময়ী দেবী নিজের উল্লেখই করেছেন যে পরের দিন গয়না নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, কিন্তু সেখানে কোথাও উল্লেখ নেই যে রবীন্দ্রনাথ ঠাকুর ওই দিনেও এসেছিলেন, আগের দিন তো আসার কথা উল্লেখ নেই, পরের দিনও এসেছিলেন বা তারপর এসেছিলেন কিনা সেরকম কোনো উল্লেখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বরং তার এই এখানে আসা, আচ্ছা স্যার, সেই যে হাওড়ার যে বাঘের প্রসঙ্গটা যেটা একটা লেখা পাওয়া যায়, ওটা ওটা কার লেখা ছিল যেন? বাঘ বলতে সেটা তো তোমার তারকমোহন দাসের লেখা, আমাদের না স্যার, যেটা সেই আলোচনা শুরু হয়েছিল আমাদের গ্রুপে, যে উনি সে একটা কেদো বাঘ দেখেছিলেন এই মামার বাড়ি আসার জন্য, এই সাঁতরাগাছি আসার। এইগুলো সব পাওয়া যায়, এই স্মৃতিগুলো পাওয়া যায়, যারা মামার বাড়ি আসছে সেই স্মৃতি রয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও তার জীবন স্মৃতিতে কোথাও কিন্তু সাঁতরাগাছিতে এসেছিলেন তার দাদার শ্বশুর বাড়িতে বা এরকম কোথাও কিন্তু তিনি লেখেননি, ফলে আমাদের কাছে কিন্তু কোনো লিখিত প্রমাণ আমরা পাচ্ছি না আর কি, একদম সরাসরি। তাই নয়, মানে দাদার শ্বশুর বাড়ির ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে তিনি আদৌ এই বাড়িটাতে মানে মহেশ পাল্লেনের বাড়িতে আদৌ এসেছিলেন কিনা, বা শিবপুরের আর অন্য কোথাও এসেছিলেন কিনা সেটা জানা যাচ্ছে না। কিন্তু এটা ঘটনা যে হেমেন্দ্রনাথ নিপময়ীর যে 11 জন ছেলেপুলে ছিল, আমি একটু নামগুলো বলি। প্রতিভা সুন্দরী প্রত্যেকেই কিন্তু মানে স্টলওয়ার্ড, প্রত্যেকেই একদম স্টলওয়ার্ড। প্রতিভা সুন্দরী হচ্ছে প্রথম, তারপরে হিতেন্দ্রনাথ, তারপর ক্ষিতীন্দ্রনাথ, তারপর রিতেন্দ্রনাথ, তারপর প্রজ্ঞা সুন্দরী দেবী, যিনি ঠাকুরবাড়ির রান্নাবান্না এবং অভিনয়ে দুর্দান্ত পারদর্শী ছিলেন, তারপরে অভিজ্ঞা, তারপরে মনীষা, তারপরে শোভনা সুন্দরী, সুনৃতা, সুষমা এবং সুদক্ষিণা। এরা প্রত্যেকেই অত্যন্ত শিক্ষিত, এবং অবাক ব্যাপার হচ্ছে যে এই প্রফুল্লময়ী দেবী এবং নিপময়ী দেবী সারদা দেবী মানে দেবেন্দ্রনাথের স্ত্রীর অত্যন্ত আদরের বউ ছিলেন, এবং দুজনকেই সারদা দেবী ভীষণ ভালোবাসতেন, এবং বকলমে মৃণালিনী দেবীকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের ওই তোমার কি বলবো হেমেন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের যখন বিয়ে হলো তখন মৃণালিনী দেবীকে শিক্ষা দেওয়ার ভারও কিন্তু এই দুজনের ওপরই পড়েছিল। এটা আশ্চর্য ঘটনা, এবং শুনলে আশ্চর্য হয়ে যাবে, সবাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে প্রফুল্লময়ী দেবীর জীবন হচ্ছে খুব দুঃখের, কারণ প্রফুল্লময়ী দেবীর যে স্বামী বীরেন্দ্রনাথ কিছুদিন পরেই তার মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছিল, কিন্তু কাজকর্ম বিশেষ কিছু করতে পারতেন না। পরে তাকে আলিপুর মেন্টাল হসপিটালে পাঠাতে হয়, চিকিৎসা হয়েছিল এবং খুব মানে কষ্টের মধ্যে দিন কেটেছিল। তাদের একটাই মাত্র ছেলে ছিল, তার নাম ছিল বলেন্দ্রনাথ, বলু। এই বলেন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনীর একটা অত্যন্ত ভালো সখ্যতার সম্পর্ক ছিল, প্রায় সমবয়সী তো অত্যন্ত, এবং এরা খুব ভালো বন্ধু ছিল। তার সঙ্গে ছিল চিত্তরঞ্জন দাসের বোন অমলা দাস, আর ছিল এই অভিজ্ঞা, এই মানে এই হেমেন্দ্রনাথের
এক মেয়ে, এরা সবাই মিলে ওই শিলাইদহে যেত। একটা ঘটনা ঘটেছিল, মানে একবার ওই রবীন্দ্রনাথকে না বলে এরা দল বেঁধে ওই গ্রামে ঘুরতে চলে গেছিল এবং ঝামেলায় পড়ে গেছিল, রাস্তা হারিয়ে ফেলেছিল। সেই নিয়ে একটা তুলকালাম কাণ্ড হয় এবং অভিজ্ঞা সেটা আবার বলেন্দ্রনাথকে এসে বলেছিল যে ওই রবীন্দ্রনাথকে জানাতে, কিন্তু ভয়ে আর বলেন্দ্রনাথ রবীন্দ্রনাথের খুব অনুরক্ত ছিলেন এবং ভালোবাসতেন। বলেন্দ্রনাথ খুব ভালো লেখালেখি করতেন। খুব অল্প বয়সে মারা যান দুর্ভাগ্যবশত 1899 সালে। তখনও শান্তিনিকেতন ওই ব্রহ্মচর্যাশ্রম শুরু হয়নি, কিন্তু তার বিয়ে হয়েছিল সাহানা দেবীর সঙ্গে। দুর্ভাগ্যবশত সাহানা দেবীও মারা যান, কিন্তু বলেন্দ্রনাথ যখন বেঁচে মারা যান তখন বীরেন্দ্রনাথ কিন্তু বেঁচে, মানে বাবা বেঁচে আছেন, ছেলে মারা যাচ্ছেন। সেই সময় রবীন্দ্রনাথ কিন্তু এই আমাদের প্রফুল্লময়ী দেবীকে সান্ত্বনা দিয়েছিলেন এবং প্রফুল্লময়ী দেবী যেতে চাইছিলেন না, মৃত্যু পথযাত্রী বলেন্দ্রনাথের কাছে, খুব অসুস্থ তো। তো উনি লিখছেন প্রফুল্লময়ী দেবী যে রবি এসে আমাকে বলছে যে তুমি বৌঠান একবার যাও, গিয়ে একটু ওকে অন্তত ওর পাশে বসো, মাথায় হাতটা বোলাও। হ্যাঁ, আবার আর একটা বিপরীত ছবি দেখতে পাই, খুবই অবাক লাগছে। রবীন্দ্রনাথ মৃণালিনীকে লিখছেন যে বৌঠান এই সময়, এই শোকের সময় তিনি হিসেব পত্রের খাতা নিয়ে বসেছেন, মানে একটা অভিযোগ টাইপের লিখছেন। প্রফুল্লময়ী দেবীর কানে সেটাও গেছে, বুঝেছো তো। তিনি লিখছেন যে আমি মানে মন শান্ত করার চেষ্টা করছি, সেইটা রবি আমাকে ভুল বুঝছে। এটা একটা আশ্চর্য ঘটনা। মানে এইসব আমি এইগুলো উল্লেখ করছি এই কারণে যে এত খুঁটিনাটি বিষয়, কিন্তু তাদের মধ্যে এইরকম একটা রিলেশন ছিল যে সেই প্রফুল্লময়ী দেবী তার আমাদের কথাতে লিখবেন না যে রবীন্দ্রনাথ নির্ভর হয়ে এসেছিলেন, এটা মেনে নেওয়া খুব মুশকিল, খুব সমস্যা। সেটাই। আচ্ছা সায়ন, আমরা অনেকটা আলোচনা করে ফেলেছি। আমরা শেষের দিকে শোভনার ওই ফলকটা দিয়ে আলোচনাটা শেষের দিকে নিয়ে যাবো, অনেকটা সময় বেরিয়ে গেছে। আমি নিজেও খুব অসুস্থ, অনেকটা মানে আমরা দেরিও করেছি। হ্যাঁ, যেটা আমাদের আলোচনার শেষ পাতে আমরা বলবো সেটা হচ্ছে যে এই বিতর্কের মানে বিতর্ক উস্কে দেওয়া বা বিতর্ক নিয়ে কচকচি তৈরি করা, এটা আমাদের মোটেই উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে রিসার্চ ওয়ার্ক এখনো চলছে। তার আগে তুমি প্রত্যুষবাবুর বইটার একটু ছবিটা দেখাও, যে এখনো পর্যন্ত রবীন্দ্র গবেষণা অব্যাহত রয়েছে। এমনকি রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পাল তিনি 9টা খণ্ড লিখেছেন, 10ম খণ্ডও বোধহয় বেরিয়েছে সম্ভবত। তারপরে হাত দিয়েছেন আর একজন বিখ্যাত ব্যক্তি বিজন ঘোষাল। তার মানে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে এখনো পর্যন্ত কাজ হচ্ছে। ইতিমধ্যে আমাদের হাতে এসছে একটা অত্যন্ত বিস্ময়কর বই, এটা হচ্ছে প্রত্যুষ কুমার রিতের লেখা সুষমা। অর্থাৎ ওই হেমেন্দ্রনাথ এবং নিপময়ীর 11 জন সন্তানের একজনের জীবনী নিয়ে, তিনি জীবনী নয় শুধু তার কাজ নিয়েও তিনি একটা বই লিখেছেন। তোমাকে আমি ছবিটা বোধহয় পাঠিয়েছি, দেখো, প্রত্যুষ কুমার রিতের লেখা সুষমা বইটা। হ্যাঁ, ওই ছবিটা দেখো। আমাদের দর্শকদের কাছে এটাই আবেদন, সকলেই জানি আমাদের প্রদীপ বাবুর দাদা ভাই। হ্যাঁ, আমাদের আবেদন দর্শকদের কাছে এইটাই যে ইতিহাস কখনো থেমে থাকে না, ইতিহাস তো একটা চলমান জিনিস। প্রত্যুষবাবু 2011 সালে এই শোভনা এবং সুষমার অনেক অপ্রকাশিত লেখা উদ্ধার করেছেন। খুবই আশ্চর্য ঘটনা, মানে এতকাল পরে যে কি করে সেগুলো পাওয়া যাচ্ছে আমি জানি না। এবং সেখান থেকে সুষমা এবং শোভনার একটা সম্পূর্ণ নতুন পরিচয় আমাদের কাছে চলে আসছে। থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস এ লট টু হিম। এটা হচ্ছে ওদের হাজব্যান্ড ওয়াইফের ছবি আমাদের ইয়ে। আমার হাতের কাছে বইটা আমি দেখছি পাই যদি, তা দেখাচ্ছি। এই তো এটা, হ্যাঁ ঠিক, ঠাকুরবাড়ি সুষমা, রাইট। অত্যন্ত মূল্যবান একটা বই, পারুল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এখনো পাওয়া যাচ্ছে। যারা আগ্রহী পাঠক তারা কিনতে পারেন। এই বইটাতে প্রত্যুষবাবু এই সুষমার অনেক অপ্রকাশিত লেখা, যেগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। সুষমা দেবী মারা গেছেন কিন্তু 1964 সালে শিবপুরে, বুঝতে পারলে? উনি শিবপুরে থাকতেন। আমি বললাম না সুষমা এবং শোভনা এদের দুজনের একই বাড়িতে বিয়ে হয়েছে, তুমিও বলেছো যোগেন্দ্রনাথ এবং একই পরিবারে বিয়ে হয়েছিল।
এনার স্বামীর নাম ছিল যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আর ওই শোভনার স্বামীর নাম ছিল নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এদের বংশলতিকা কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহল চিত্রাদেব পুরোটাই দিয়েছেন। এদের বংশের অনেকেই এখনো বেঁচে আছেন এবং তারা শিবপুরেই আছেন। তাদের সঙ্গে হেমেনবাবু যোগাযোগ করেছিলেন এবং যোগাযোগ করেই হেমেনবাবু বইটা লিখেছিলেন। যেটা বলার কথা সেটা হচ্ছে যে শোভনা ছবিটাও তোমায় পাঠিয়েছি, শোভনার ছবিটা দেখাও। আমাদের যে আকুতি বা আমাদের যে ইচ্ছা, একান্ত ইচ্ছা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ তার এই প্রিয় ভাইজি শোভনা অত্যন্ত গুণী মানুষ ছিলেন এবং শোভনার স্বামী নগেন্দ্রনাথ তিনি ব্যারিস্টার ছিলেন। তিনি প্রথমে জয়পুরে থাকতেন, সেই সময় তার বিয়ে হয়। তারপরে তিনি চলে আসেন শিবপুরে তিনি নানান জায়গায়, এটা নয়, শোভনার অন্য একটা ছবি আছে, এটা শোভনার ছবি নয়, এটা অন্য কারোর ছবি। তলায় শোভনা দেবী বলে লেখা আছে, একটু মোটাসোটা চেহারা, দেখো, এটা নয়। এটা উইকিপিডিয়াতে আছে। এটা নয়, শোভনার অন্য ছবি আছে। আচ্ছা যাই হোক, আমি শোভনা সম্পর্কে বলতে থাকি, তুমি ছবিটা দেখো। হ্যাঁ হ্যাঁ বলছি। শোভনাকে নগেন্দ্রনাথ উৎসাহ দিয়েছেন অনেক কিছু করার জন্যে। শোভনার লেখার হাত খুব ভালো ছিল। আমরা অনেকেই জানি না যে তিনি মাইকেলের ওই মেঘনাদ বধ কাব্যের অনুকরণে আমাদের মাজুর বেণীমাধব চক্রবর্তী যেমন জটায়ুপতন বলে একটা কাব্য লিখেছিলেন, সেই রকম শোভনা যক্ষাঙ্গনা বলে একটা কাব্য লিখেছিলেন মাইকেলের মেঘনাদ বধের অনুকরণে। এছাড়া তিনি কৃষ্ণা, মেনকানন্দিনী কাব্য, স্বর্গোদ্ধার কাব্য এইসব বই লিখেছেন। সোনার ঢেউ বলে একটা গল্পগুচ্ছ লিখেছেন। জয়পুরে থাকার সময় তিনি যেটা করেছেন সেটা অত্যন্ত দামি কাজ। এটা হচ্ছে জয়পুরী প্রবাদ এবং জয়পুরী উপকথা নিয়ে একটা গল্পের সিরিজ তৈরি করেছিলেন। এছাড়া ইংরেজিতে তিনি ভারতের বেদ, পুরাণ, ইতিহাসের গল্প এইসবগুলো লিখেছেন। ইউরোপ ভ্রমণ করেছেন। ইংরেজিতে তার বেশ কিছু বই রয়েছে। তার মধ্যে একটা বই হচ্ছে ইন্ডিয়ান নেচার মিথস, ইন্ডিয়ান ফেবলস অ্যান্ড ফোকলোরস, টেলস অফ দ্য গডস অফ ইন্ডিয়া। আর তিনি আমাদের হিন্দু, এই হচ্ছে শোভনার সঙ্গে নগেন্দ্রনাথ, রাইট, এই ছবিটা শোভনা এবং তার স্বামী নগেন্দ্রনাথ। শোভনা মারা যান 1937 সালে। হিন্দু বালিকা বিদ্যালয়ে ইনি ইংরেজি পড়াতেন। আর বাণী নিকেতন বলে ওনার একটা গানের স্কুল ছিল শিবপুরেই থাকতেন উনি, এবং শিবপুরেই মারা যান। মারা যাওয়ার পর রবীন্দ্রনাথ ওনার স্মৃতিতে একটা কবিতা লেখেন। এই কবিতাটা রবীন্দ্রনাথের যে রচনাবলী সেখানে বহুদিন পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি, কারণ দৃষ্টির বাইরে চলে গেছিল। পরবর্তীকালে এই নগেন্দ্রনাথ এটা একটা স্মৃতিফলকের আকারে শিবপুর শ্মশানঘাটে একদম পুরোপুরি খোদাই করে লাগিয়ে দিয়েছিলেন। আগে ফলকটা ছিল শিবপুর শ্মশানঘাটের পুরনো বাড়ির পূর্ব দিকে। এখন বর্তমানে সংস্কার হয়ে যাওয়ার পর সেই বাড়িটা আর নেই। এখন এই ফলকটা বসানো আছে যেখানে শ্মশান যাত্রীরা বসেন, সেই জায়গায় অত্যন্ত অবহেলিত একটা অবস্থায় এই ফলকটা রয়েছে। এখানে লেখা আছে, শোভনা দেবী সরস্বতী, জনক হেমেন্দ্রনাথ ঠাকুর, জননী নিপময়ী দেবী, জন্ম কলকাতার, একদম পরিষ্কার জন্ম মৃত্যু সব দেওয়া আছে, পরিষ্কার করে সব কিছু দেওয়া আছে। এবং তারপরে তলায় একটা কবিতা লেখা আছে, 12ই জ্যৈষ্ঠ বুধবার 1859 শকাব্দ অগ্নিসৎকার অত শ্মশানঘাটে এই স্মৃতিফলকের সম্মুখস্থ চিতায় শোক শ্লোক। এই শোক শ্লোক, এই কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা। তুমি এটা পড়ো কারণ ওং শোভনা, হ্যাঁ, রবি কিরণে শতদল, মুদিলতার আঁখি, তার আঁখি মরমে যাহা ব্যক্ত ছিল, স্নিগ্ধ পরিমল মরণে নীল ঢাকি। লয়ে গেল যে বিদায় কালে মোদের আঁখি জল, মাধুরী সুধা সাথে নতুন লোকে শোভনা রূপ জাগিবে উজ্জ্বল বিমল নবপ্রাতে। কৃত্তিব্য রবীন্দ্রনাথ ঠাকুর। এই মর্মর স্মৃতিফলক 1859 শকাব্দে শোকাতুর প্রতি ব্যারিস্টার শ্রী নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় কর্তৃক স্থাপিত। কাশী স্টোন স্টোর থেকে 66 নম্বর আপার চিতপুর রোড থেকে এটা ফলকটা তৈরি করা হয়েছে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মানে এই
হেরিটেজ রক্ষার একটা নিকৃষ্ট নিদর্শন। তার কারণ স্যার আর এটা একটা একটা বিষয় সাদা আমার মার্বেল পাথর। মনে হলো স্যার, সেটা হচ্ছে এই যে ওমটা যেভাবে লেখা আছে, এটা কিন্তু ব্রাহ্ম স্টাইল। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, উনি তো ব্রাহ্ম ছিলেন, ওনারা তো ব্রাহ্ম ছিলেন অবশ্যই। হ্যাঁ, ঠিক 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 কথা। এখন এইটা হচ্ছে আমাদের হেরিটেজ রক্ষার সবচেয়ে চরম অবহেলার নিদর্শন। ওপরের দিকে ওই কভারটা দেখলেই বোঝা যাবে। এখন আমাদের একটা আশা বলা যেতে পারে, সায়ন এবং আমি দুজনেই যেহেতু হাওড়াকে ভালোবাসি এবং আপনারা যারা দেখছেন তারা সকলেই হাওড়াকে ভালোবাসেন। আমাদের কর্তৃপক্ষের কাছে অর্থাৎ সরকারের কাছে একটা বিশেষ অনুরোধ এই লাইভের মাধ্যমে আমরা রাখতে চাই। এই ফলকটাকে অবিলম্বে ওখান থেকে যথাযোগ্য মর্যাদায় তুলে শ্মশানঘাটের একটা ভালো যে বাগান রয়েছে সেই বাগানে সুন্দর করে অন্তত করে একটু সেটাকে মর্যাদা দেওয়া হোক। এইটা আমাদের একটা দাবি রইল। তার কারণ এটা একটা প্রামাণ্য নথি এবং এই ধরনের শোকগাথা রবীন্দ্রনাথ আর কখনো কোনো আত্মীয়ের মৃত্যুতে লিখেছেন বলে অন্তত জানা যায়নি এখনো পর্যন্ত। শ্মশান ঘাটেই এই শোভনা ধরনের দেবী শোকগাথা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বলে তো মনে হয় না, কোথাও আর এটা আছে, সেটা হচ্ছে ঘাটে আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিত্তরঞ্জন শোকগাথাটা ইটসেলফ ইটস এ হিস্টোরিক্যাল একটা ইম্পর্টেন্স হিস্টোরিক্যাল আছে, এবং ডকুমেন্ট। এটা একটা মানে আমাদের জেলার গর্ব হিসাবে বলা যায় যে জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের এইরকম একটা জেলা তো বটেই এবং আমাদের সারা রাজ্যেরও গর্ব, সারা রাজ্যেরও গর্ব বটে। কারণ রবীন্দ্রনাথের লেখা সেটাই বলছি, আমাদের হেরিটেজ দপ্তরের অবশ্যই উচিত এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে অন্তত এটাকে আলাদা করে ওই শিবপুর ঘাটে আলাদা করে এটাকে একটা সুন্দর করে তৈরি করে প্রপার ওয়েতে এটাকে সবাই যে দেখতে পায় জানতে পারে, এটা করা উচিত। অনেকগুলো ফলক নষ্ট হয়ে গেছে, কিন্তু এটাকে রেস্টোর করাটা খুব জরুরি দরকার। এবং রেস্টোর করার সময় এই অরিজিনালিটিটা যেন থাকে সেইটাও একটা দেখতে হবে। এরকম ভাবে চারপাশে ওই মার্বেল দিয়ে কোনো রকম মানে সিমেন্ট দিয়ে মুড়ে দিলে হবে না। ওই ফলকটাকে ঠিক খুব সাবধানে খুলতে হবে যাতে ভেঙে না যায়। কারণ শিবপুর শ্মশানঘাটের অনেকগুলো ভাঙা ফলক আমি আমার বইয়েতে ছবিতে দিয়েছি, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু ফলক রেস্টোর করা খুব কঠিন ব্যাপার। কিন্তু তবুও আমাদের শেষ যে অনুষ্ঠানের শেষে যে আমরা বলবো সকলের কাছে, আমাদের প্রশাসনের কাছে বিশেষ বিনীত আবেদন যে এটা যেহেতু একটা প্রামাণ্য একটা দলিল আমাদের হাওড়ার ইতিহাসের, এবং সেই সঙ্গে ঠাকুরবাড়ির সঙ্গে এই হাওড়ার যোগাযোগের একটা প্রামাণ্য সম্পর্কের দলিল, সেই জন্য এটাকে যথোপযুক্ত মর্যাদা দিয়ে সংরক্ষণ করা হোক, অন্তত ঠাকুরবাড়ির সঙ্গে এই হাওড়ার যোগাযোগের স্বার্থে। এটাই আমাদের আশা। এবং সেই সঙ্গে গবেষণা আরো চলতে থাকুক, আরো নতুন নতুন তথ্য গবেষকদের এতে কি বলে গোচরে, গবেষকরা আমাদের গোচরে আনুন এবং আমরাও উপকৃত হই। যেভাবে প্রত্যুষ বাবু করছেন, আরো অনেকে বিজন বাবু করছেন, কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, থেমে নেই তারা। এবং এতদিন পরে তো এই সমস্ত অপ্রকাশিত কাজগুলো, বরেন্দ্রনাথ গ্রন্থাবলী, ওটাও কিন্তু প্রকাশিত হয়েছে। বরেন্দ্রনাথের যে লেখাগুলো সেগুলো একত্র করে একটা বই কিন্তু বোধহয় প্রত্যুষ বাবুই সম্ভবত করেছেন। যাই হোক, মানে এই ধরনের কাজ কিন্তু হচ্ছে না তা নয়, থেমে নেই। অর্থাৎ অনেক অপ্রকাশিত কাজ এখনো পর্যন্ত কিন্তু ধীরে ধীরে পাদ প্রদীপের আলোয় আসছে। সেরকম যে আমাদেরও এই আশা থাকবে যে শোভনা দেবীর একটা রচনাবলী বা সুষমা দেবীর যে কাজটা প্রত্যুষবাবু করেছিলেন, শোভনা দেবীর কাজও হয়তো উনি করছেন, আমি জানি না। সেটাও আমাদের একটা আশা থাকবে যে ঠাকুরবাড়ির এই সমস্ত অমূল্য রত্নদের কাজগুলো আমাদের সামনে আসুক। আর তার সঙ্গে সঙ্গে আরো যেসব অজানা তথ্য রয়েছে সেগুলো আমাদের চোখের সামনে উঠে আসবে। যারা হাওড়ার ইতিহাস অনুসন্ধান করতে ভালোবাসেন তারাও খুঁজে প্রামাণ্য নথি সমেত মানে খোঁজার চেষ্টা করুন। আমাদের গ্রুপে পোস্ট করুন যে হাওড়া জেলায় কোথায় কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর কবে এসেছেন, সেটাও একটা যদি আমরা খুঁজে বার করতে পারি সেটাও একটা বিরাট কাজ। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হাওড়া জেলার আসেননি এটা আমরা জোর গলায় বলতে পারি না। তো যেখানেই আসে থাকুন তার একটা সঠিক তথ্য প্রমাণ যদি আমরা পাই, আগামী দিনে রবীন্দ্রনাথ ঠাকুর ও হাওড়া জেলার এইরকম একটা বই বা এইরকম একটা লেখা আগামী দিনে নিশ্চয়ই কোনো না কোনো গবেষক, কোনো না কোনো অনুসন্ধিৎসু মানুষ করবেন, এই আশা আমরা রাখছি। এবং এই যে নির্ভর প্রসঙ্গ যেটা নিয়ে এত বিতর্ক, এত আমরা চেষ্টা করলাম যে আমাদের কাছে যে তথ্যগুলো ছিল, যে এভিডেন্স গুলো আমরা সেই সময়ের বিষয় যেগুলো দেখতে পেলাম, সেখানে কিন্তু কোথাও আমরা উল্লেখ পেলাম না নির্ভর হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি সত্যি যেটা পেলাম সেখানে ভুল তথ্যই দেওয়া আছে। যা পেলাম আমরা বাগনান থেকে সেটা অনেকটা আবেগ তাড়িত এবং ভুল বয়স দেওয়া রয়েছে।
অনেকটাই আবেগতাড়িত হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে জেলায় এসেছেন, এই এই ব্যাপারটা একটা কাজ করেছে। তো বিষয়টা হচ্ছে যে এই 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 তথ্যটা কিন্তু বহুবার প্রচলিত হয়, বহু মানুষের কাছে ছড়িয়ে যায় যে এসেছিলেন, তো এসেছিলেন কিনা তার কিন্তু প্রমাণ আমরা পাইনি, আর আসেননি তার অনেকগুলো প্রমাণ আমরা কিন্তু পেলাম। তো এই বিতর্ক কিন্তু থেমে গেলে হবে না, এই বিতর্ক আজকে চাপা পড়ে গেলে হবে না। এই আলোচনা, এই পারস্পরিক খোঁজার যে ইচ্ছা, বিভিন্ন সূত্রগুলোকে দেখা, পারস্পরিক বিভিন্ন রকমের সূত্র খুঁজে বার করা, এই চেষ্টাটা কিন্তু চালিয়ে যেতে হবে। কারণ ইতিহাস, সেটা স্যার প্রথমেই শুরু করেছিলেন যে ইতিহাস হচ্ছে অতীত এবং বর্তমানের নিরন্তর কনভারসেশন। তো সেই কনভারসেশনকে আমাদের কন্টিনিউ করতেই হবে, তবেই কিন্তু আগামী দিনে কিন্তু অনেক নতুন নতুন তথ্য উঠে আসবে। এবং আমরা দেখতে পাচ্ছি বহু নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে, এই এখন তাদের কিন্তু একটা ঝোঁক তৈরি হয়েছে, হাওড়া জেলার ইতিহাস নিয়ে তারা চর্চা করছেন। আমার সঙ্গে বহু মানুষের যোগাযোগ হচ্ছে, তারা ফোন করছেন, যারা ইউনিভার্সিটি লেভেলে পিএইচডি করছেন, এমফিল করছেন হাওড়া জেলার ইতিহাস নিয়ে। তো তাদের কাছেও আবেদন রইল, তারাও খুঁজে দেখুন, বিভিন্ন সোর্স গুলো খুঁজুন, আরো রবীন্দ্রনাথের নিয়ে বহু লেখা বহু জায়গায় রয়েছে, সেখান থেকে খুঁজে দেখার চেষ্টা করুন। এবং আগামী দিনে আশা করছি যে হাওড়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় কোথায় কবে এসেছেন সেটা একটা প্রামাণ্য, একটা দলিল, প্রামাণ্য একটা লেখা বা তথ্য বেরিয়ে আসবে, এবং আমাদের এই জেলার ইতিহাস সমৃদ্ধ হবে, গোটা বাংলার ইতিহাস সমৃদ্ধ হবে, এবং অবশ্যই রবীন্দ্র চর্চা সেটাও সমৃদ্ধ হবে। আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন আসছে, আমরা আগাম তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তার অবদান নিয়ে নতুন করে আর কিচ্ছু বলার নেই, আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথে ডুবে আছি। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের সংস্কৃতি, আমরা এক পাও এগোতে পারবো না। তো সেই রকম একজন মহান মানুষের স্মৃতি, মহান মানুষের পরিবারের সঙ্গে আমাদের জেলার যে স্মৃতি, সেই স্মৃতি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং যারা যারা কমেন্ট করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আজকে আমরা সরাসরি হাওড়ার ইতিবৃত্ত গ্রুপে আসতে পারিনি লাইভ, আমার প্রোফাইলের মাধ্যম দিয়ে শেয়ার হয়ে ওটা গ্রুপে আছে। আশা করি আগামীতে অনেকে দেখবেন এবং মতামত দেবেন। এই লাইভ স্ট্রিমিংটা তো রেকর্ডেড হিসাবে থেকেই যাচ্ছে, আপনাদের মতামতগুলো কমেন্টে এলে আমরা সেগুলো নিয়ে কমেন্টেই আলোচনা করতে পারি, এবং এইভাবে আলোচনার পরিসর তৈরি হোক। আগামী দিনে আবার আমরা নতুনভাবে নতুন কোনো লাইভে নিশ্চয়ই আসব এবং আলোচনা এগিয়ে নিয়ে যাব। ততদিন পর্যন্ত আমরা সকলকে শুভরাত্রি জানিয়ে, আগামীকালের রবীন্দ্র জয়ন্তীর সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি আজকের এই লাইভ অনুষ্ঠান। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। সুকান্ত বাবু, আপনি আমার সঙ্গে এতক্ষণ ছিলেন এবং এই একটা সুন্দর আলোচনা করলেন, তথ্য সমৃদ্ধ আলোচনা হলো, আমরা সকলে সমৃদ্ধ হলাম। তো এই কথা বলে সকলকে আমরা প্রণাম জানিয়ে শুভরাত্রি জানিয়েছি। আজকের মতো আমরা লাইভ এখানে শেষ করছি। নমস্কার।